হেডিং দাও, কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং। ওকে, দেখো ছোটোবেলা তোমাদেরকে দুটো জিনিস শেখানো হয়েছিল, একটা হচ্ছে অক্টেট রুল আর একটা হচ্ছে ডুপ্লেট রুল। ঠিক আছে, আমি প্রথমে ডুপ্লেট রুল দিয়ে শুরু করছি। ডুপ্লেট রুল, ডুপ্লেট রুল কি হয়, পিরিয়ডিক টেবিলের যে লাস্ট গ্রুপটা, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলের যে লাস্ট গ্রুপটা, যেটাকে বলে আমরা গ্রুপ 18 বলে জানি, সেই গ্রুপ নাম্বার 18টা হচ্ছে ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাসগুলোর জন্য, ইনার্ট এলিমেন্ট বা নোবেল গ্যাসগুলোর জন্য। কারা কারা রয়েছে সেখানে? রয়েছে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, না, আর্গনের পরে ক্রিপ্টন, জেনন আর রেডন। এই ছটা নোবেল গ্যাস এলিমেন্ট বা তোমার বলতে পারো ইনার্ট এলিমেন্ট ওই লাস্ট গ্রুপটায় থাকে। আমরা এই এলিমেন্টগুলোকে স্টেবল ইলেকট্রনিক মানে স্টেবল অ্যাটম বলে মনে করি। আমরা না, যে কোনো কেমিক্যাল এলিমেন্টই এদেরকে স্টেবল মনে করে, এবং এটা সত্যি স্টেবল। কেন বলো তো? এদের লাস্ট শেলটা কমপ্লিটলি ফিল্ড থাকে। ঠিক আছে, তোমাদেরকে আমি ফুল ফিল্ড আর হাফ ফিল্ড করিয়েছি, তো এদের ফুল ফিল্ড থাকে, যে কারণে এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল হয়। এবং জেনে রাখবে যে এই কেমিস্ট্রিতে বা পিরিয়ডিক টেবিলের যে কোনো এলিমেন্টেরই একটা সবচেয়ে বড় টার্গেট হলো, এরা এদের মতো পিরিয়ডিক টেবিলের যে কোনো এলিমেন্টেরই একটা টার্গেট হলো এরা এদের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে চায়। ইজ দ্যাট ক্লিয়ার? তো সেই ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে গিয়েই একটা এলিমেন্ট ক্যাটায়ন তৈরি করে, বা একটা এলিমেন্ট অ্যানায়ন তৈরি করে, বা একটা এলিমেন্ট ডুপ্লেট রুল শো করে, বা একটা এলিমেন্ট অক্টেট রুল শো করে, বা একটা এলিমেন্ট বন্ডিং করে। এই যে চ্যাপ্টারটা পড়ছো কেমিক্যাল বন্ডিং, তোমার তো ছোটোবেলাতেও এটা ছিল, দু রকমের বন্ডিং করেছো না ওখানে? কী ছিল স্যার? ওখানে বন্ডিং ছিল দু রকমের, একটা হচ্ছে কোভালেন্ট বন্ডিং, একটা ছিল হচ্ছে আয়নিক বন্ডিং। অর্গানিক পড়া থেকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আরেক রকমের বন্ডিং হয়, যেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এই চ্যাপ্টারে সেটা আমরা একদম ডিটেলসে শিখবো। তাহলে ডুপ্লেট রুল, ভালো কথা। এখন ডুপ্লেট রুল কি সেটাকে দেখা যাক। তিনটে এলিমেন্টের কথা আমি বলবো, এই হিলিয়ামের নিয়ারেস্ট তিনটে এলিমেন্টের আমি কথা বলবো। কে কে? হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম। হাইড্রোজেন হচ্ছে 1, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 আর বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4। এই তিনজন হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ফলো করে। কিভাবে ফলো করে দেখো, হিলিয়াম ইজ লাইক দিস, হিলিয়াম ইজ লাইক দিস 1s2। এই হাইড্রোজেন, লিথিয়াম এবং বেরিলিয়াম এই তিনজনেরই মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, এরা ইলেকট্রন গেইন করে হোক বা ইলেকট্রন লস করে হোক, নিজেদের লাস্ট শেলে হিলিয়ামের মতো দুটো ইলেকট্রন রাখতে চায়। ঠিক আছে, তো ধরো এই যে হাইড্রোজেনটা রয়েছে, এই যে হাইড্রোজেনটা রয়েছে, হাইড্রোজেন ইজ 1s1, হাইড্রোজেন ইজ 1s1। এই জন্য হাইড্রোজেন কি করছে, অনেক সময় হাইড্রোজেনের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এটা H মাইনাস তৈরি করে। কেন স্যার H মাইনাস তৈরি করলে কী লাভ হবে? আরে শুধু হাইড্রোজেন হচ্ছে 1s1, H মাইনাস মানে কী হবে? তাহলে একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকে গেছে, 1s2, লাইক হিলিয়াম। আচ্ছা, ইফ আই টক অ্যাবাউট লিথিয়াম, লিথিয়াম ইজ 1s2, 2s1, কারণ এটা তিনটে ইলেকট্রন। ও কী করে, নিজের এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, মানে লিথিয়াম নিজের একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে লিথিয়ামটা কী হয়ে পড়ে থাকবে? লিথিয়াম প্লাস। সো লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s1, আর লিথিয়াম প্লাসেরটা কীরকম হবে? 2s1এরটা বেরিয়ে গেছে, তাহলে এখন পড়ে রয়েছে শুধু 1s2। তাহলে লক্ষ্য করে দেখো, H মাইনাসটা কিন্তু এই যে এইটা 1s2, lithium প্লাসটা কিন্তু 1s2, just like helium they are actually following the electronic configuration of helium to be stable. And the last one, আচ্ছা হাইড্রোজেন হলো
হাইড্রোজেন হলো, লিথিয়াম হলো, দ্য লাস্ট ওয়ান ইজ বেরিলিয়াম, তাই তো? বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2। তোমাদেরকে একটা ট্রিক বলি আমি আজকে। অনেকের মধ্যে একটা কথা মানে একটা আছে যে এই তো বেরিলিয়াম ইজ অলরেডি স্টেবল। কেন রে অলরেডি স্টেবল? কারণ বেরিলিয়ামের লাস্ট শেলে দুটো ইলেকট্রন রয়েছে। নো 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 নো, দ্যাটস নট দ্য পয়েন্ট। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা যেরকম ও ঠিক সেরকম করতে চাইছে। হিলিয়ামের তো 1s2, আর এটা তো 1s2 2s2 রয়েছে আবার। এটা তো একটা এক্সট্রা পার্ট বেরিলিয়ামের, বুঝতে পারছো? হিলিয়ামে কি 2s2 আছে নাকি? না, বেরিলিয়ামে তো 2s2 একটা এক্সট্রা পার্ট রয়েছে। তো এই দুটো ইলেকট্রনকেও ছেড়ে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, বেরিলিয়াম নিজের দুটো ইলেকট্রনকেই ছেড়ে দিচ্ছে। তাহলে ও কি হয়ে পড়ে থাকবে? তাহলে ও বেরিলিয়াম 2+ হয়ে পড়ে থাকবে। ও বেরিলিয়াম 2+ হয়ে পড়ে থাকবে, মানে 1s2, ও 1s2 হয়ে পড়ে থাকবে। দ্যাটস ইট। এই যে নিজের লাস্ট শেলে দুটো ইলেকট্রন রেখে হিলিয়ামের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার টেন্ডেন্সি, দ্যাট ইজ নোন অ্যাজ ডুপ্লেট রুল। কথাটা বুঝতে পারলে? নিজেদের লাস্ট শেলে দুটো করে ইলেকট্রন রেখে স্টেবল হওয়ার টেন্ডেন্সিটাকেই বলা হয় হচ্ছে ডুপ্লেট রুল। এই ডুপ্লেট রুলের ডেফিনেশন তোমরা বই থেকে পড়বে, লিখে রাখবে ডেফিনেশন, পড়তে হবে এটা। খাতায় যদি লিখে রাখো এইভাবে পয়েন্টগুলো, তাহলে তোমরা মনে রাখতে পারবে। আর হ্যাঁ, একটা কথা বলি, এই আজকে পড়াচ্ছি, 10 দিন পরে ডেফিনেশন পড়বে, কিচ্ছু বুঝতে পারবে না। আজকে পড়াচ্ছি, আজকে রাতেই বা কালকে সকালের মধ্যে পড়ে নিতে হবে, ঠিক আছে? প্রয়োজনে 3-4 লাইন জায়গা ছেড়ে দাও, ওখানে লিখবে তোমরা। আচ্ছা, বুঝতে পেরেছো ডুপ্লেট রুলটা সবাই? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, মুছে দিলাম। নেক্সট, অক্টেট রুল। অক্টেট রুল, বেশ। আচ্ছা, অক্টেট রুল জিনিসটা কি? ডুপ্লেট রুল হচ্ছে নিজেদের লাস্ট শেলে দুটো করে ইলেকট্রন রেখে স্টেবল হওয়া, ঠিক আছে? কারা কারা করে সেটা? হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম। অক্টেট রুল হচ্ছে নিজেদের লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন রেখে স্টেবল হওয়া। কারা কারা করে? এক্সেপ্ট হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম। মানে মানে স্যার, এই যারা ডুপ্লেট রুল দেখাচ্ছিল না, ওরা বাদে বাকিরা সবাই দেখায় এখানে। ওরা বাদে বাকিরা সবাই নাকি অক্টেট রুল দেখায়। যদিও এই কথাটা ভুল, তোমাদের বলে রাখি আগে থেকেই, মানে মিথ্যে কনসেপ্ট পড়িয়ে তো লাভ নেই। ওদের মানে তোমাদের প্রথম প্রথম এরম শেখানো হয় কেমিস্ট্রিতে যে হাইড্রোজেন, লিথিয়াম আর বেরিলিয়াম ছাড়া এই পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে সবাই নাকি অক্টেট রুল শো করে। বাট না, মোস্ট অফ দ্য এলিমেন্ট লাস্ট মানে মাঝখান থেকেই দেখতে পাওয়া যায় মোস্ট অফ দ্য এলিমেন্টস অ্যাকচুয়ালি অক্টেট রুলকে মেনেই চলে না, ভায়োলেট করে। দেখতে পাবে, কারণ যত নাম্বার অফ ইলেকট্রনস বাড়ছে তত অক্টেট আর হচ্ছে না, সমস্যা এটা। যাই হোক, তো অক্টেট রুল কারা কারা ফলো করে? তোমাদের একটা কথা আমি বলেছিলাম মনে আছে, যে সবসময় পিরিয়ডিক টেবিলটাকে মুখস্থ রাখবে। কীরমভাবে? যেরকম অ্যারেঞ্জমেন্ট ওদের আছে ওরকমভাবে মুখস্থ রাখতে হবে, যে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, টা বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এখানটায় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। অ্যাটলিস্ট এত অব্দি মুখস্থ রাখতে হবে, আর এত অব্দি মুখস্থ রাখতে পারলেই তোমরা শিখে যাবে। আচ্ছা, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, নিয়নের হচ্ছে 10, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36, ক্রিপ্টনের নিচে হচ্ছে জেনন, জেনন হচ্ছে 54, আর রেডান হচ্ছে 86। এরমভাবে চলে। তো এখন কি হচ্ছে, এই হিলিয়ামকে যারা যারা ফলো করে, হিলিয়ামকে কজন ফলো করে? হিলিয়ামের নিয়ারেস্ট অ্যাটম কে কে রয়েছে? হাইড্রোজেন রয়েছে, এ ফলো করে। লিথিয়াম রয়েছে, এ ফলো করে। আর বেরিলিয়াম রয়েছে, এ ফলো করে, ঠিক আছে? এই তিনজন ছাড়া
পিরিয়ডিক টেবিলে কেউ আর হিলিয়ামকে ফলো করে না, কারণ দেখো হাইড্রোজেনের পরেই হচ্ছে হিলিয়াম, আর হিলিয়ামের পরেই হচ্ছে লিথিয়াম আর বেরিলিয়াম, তাই জন্য এই তিনজনই ওকে ফলো করে। বাট বাকি এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কেউ ওরা হিলিয়ামকে ফলো করে না, দে অ্যাকচুয়ালি ফলো নিয়ন। আচ্ছা, ইফ আই টক অ্যাবাউট সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরাও কিন্তু নিয়নকে ফলো করে। আবার এখান থেকে যদি তোমরা দেখতে থাকো, এই ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা কিন্তু আবার আর্গনকে ফলো করে। এইভাবে জিনিসগুলো হচ্ছে, জিনিসগুলো এইভাবে হচ্ছে। তাহলে আমি প্রথমে বোরনের কথা বলি, ঠিক আছে? আচ্ছা চলো আমি নাইট্রোজেনের কথা বলছি, নাইট্রোজেন থেকে বলছি। নিয়ারেস্ট, মানে নিয়ারেস্ট না, মানে নিয়ার টু নিয়ন। নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? নিয়ন হচ্ছে 10, মানে 1s2, 2s2, 2p6, ঠিক আছে? আর নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে কীরকম হয়? 1s2, 2s2, 2p3, 1s2, 2s2, 2p3। শালিনী, এই নাইট্রোজেনটা যদি, এই নাইট্রোজেনটা যদি নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করতে চায়, তাহলে ওকে কি করতে হবে? একদম ইলেকট্রনিক কনফিগারেশন যদি নিয়নের মতো করতে চায়, কি করতে হবে ওকে? দুটো ইলেকট্রন। দুটো নয়, দুটো নয়, এখানে তিনটে রয়েছে, এখানে ছটা রয়েছে, তিনটে ইলেকট্রন নিতে হবে। তিনটে ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনকে এখানে তিনখানা ইলেকট্রন গেন করতে হচ্ছে। নাইট্রোজেন তিনখানা ইলেকট্রন গেন করছে, গেন করে কি তৈরি করছে? N3- আয়ন, যেটাকে বলা হয় হচ্ছে নাইট্রাইড আয়ন, নাইট্রাইড আয়ন। আচ্ছা, ইফ আই টক অ্যাবাউট অক্সিজেন, অক্সিজেন ইজ O8, তাহলে 1s2, আচ্ছা N3- আয়ন তৈরি করে কি লাভটা হলো? N3- আয়ন, তাহলে 1s2, 2s2, 2p6, ভালো কথা। ইফ আই টক অ্যাবাউট অক্সিজেন, অক্সিজেন কী হবে? স্যার অক্সিজেন হচ্ছে 8, তাহলে 1s2, 2s2, 2p4, ঠিক আছে? এখন অক্সিজেনের লাস্ট শেলে চারটে। আচ্ছা অরিত্র, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন, কি বলবে তুমি? স্যার, 4টে। হুম, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। স্ট্রাকচার অফ অ্যাটম পড়ার পরে তুমি চারটে কেন বলছো? কে বলতে পারবে? স্যার না, স্যার 6টা। ভেরি গুড, ছটা। কারণ 2s2, 2s আর 2p পুরোটাই সেকেন্ড শেল। আই এম নট সেইং সাব শেল, আই সেড লাস্ট শেল, তার মানে 2s 2p পুরোটাই বলতে হবে। আচ্ছা, তো নিয়নের লাস্ট শেলটা হচ্ছে এরকম 2s2, 2p6, আর এর লাস্ট শেলটা হচ্ছে এরকম 2s2, 2p4। ক্লিয়ারলি ভিজিবল দুটো ইলেকট্রন কম আছে। কোথায় বসবে? টুপিটাও ভ্যাকেন্ট আছে, কারণ টুপিতে টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে, তার মধ্যে 4টে রয়েছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন ঢুকবে। মানে কী হবে? অক্সিজেন দুটো ইলেকট্রন গেন করছে, কি তৈরি করবে? O2-। তো O2- ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হয়ে যাবে? O2- হয়ে যাবে OS2, 1s2, 2s2, 2p6, সেম অ্যাজ নিয়ন। ওকে, নেক্সট ইফ আই টক অ্যাবাউট ফ্লুরিন, ইফ আই টক অ্যাবাউট ফ্লুরিন, 1s2, 2s2, 2p5, 1s2, 2s2, 2p5, ক্লিয়ারলি ভিজিবল স্যার একটা ইলেকট্রন কম আছে ইন কম্পারিজন টু নিয়ন। তাহলে ফ্লুরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তৈরি করবে F-। ফ্লুরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তৈরি করবে F-, ঠিক আছে? F- ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হবে? 1s2, 2s2, 2p6, ভালো কথা। আচ্ছা, তোমাদের তিনজনকে আমি জিজ্ঞেস করছি একটা জিনিস, নাইট্রোজেনও দেখলে তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিয়নের মতো হয়ে গেল, N3- আয়ন তৈরি করলো। অক্সিজেনও দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে O2- আয়ন হয়ে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেল। ফ্লুরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে F- আয়ন হয়ে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেল। নাও আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, তোমাদের কি মনে হয় কোনটার ইলেকট্রন টানার টেন্ডেন্সি, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কোনটার ইলেকট্রন টানার টেন্ডেন্সি, মানে আমি নিউট্রাল অ্যাটমগুলোর কথা বলছি, হ্যাঁ আয়নগুলো নয়, নাইট্রোজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম আর ফ্লুরিন অ্যাটম, এই তিনটের মধ্যে কার ইলেকট্রন টানার টেন্ডেন্সি সবচেয়ে বেশি বলে তোমাদের মনে হয়? প্রত্যেকের ওপিনিয়ন শুনবো, বলো। স্যার নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে। নাইট্রোজেন। তিনজনের মধ্যে কার বেশি? শাইনি বলছে নাইট্রোজেন, আচ্ছা ভেরি গুড, তারপরে?
স্যার ফ্লোরিন। আচ্ছা, তুমি বলছো ফ্লুরিন, তারপরে বাকিরা বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই, যা মনে হচ্ছে বলো। স্যার ফ্লুরিন। আচ্ছা, আরমান্ডো। স্যার ফ্লোরিন মনে হচ্ছে। ওকে, একটা জিনিস বোঝার চেষ্টা করবে। ধরো আমার কালকে পরীক্ষা, কালকেই আমার পরীক্ষা সকালবেলা ধরে নাও। এবার আমার সিলেবাস কতটা বাকি? আমার 5টা চ্যাপ্টার বাকি রয়েছে, 5টা চ্যাপ্টার আমার বাকি রয়েছে। আচ্ছা, আবার আরেকটা কেস, আমার কালকেই পরীক্ষা, আমার কটা চ্যাপ্টার বাকি? একটা চ্যাপ্টার বাকি। যখন পরীক্ষার আগের রাতে 5টা চ্যাপ্টার বেশি থাকে, বাকি থাকে না, আমাদের মাইন্ডটা রিল্যাক্টেন্ট হয়ে পড়ে। তাহলে ধর কটাই বা পড়ে নিতে পারবো, হার্ডলি হয়তো সারা রাত খেটে খুঁটে হয়তো একটা চ্যাপ্টার ডিটেলসে পড়তে পারবো ঠিকঠাক। তাতে ওই একই অবস্থা হবে, 5টা চ্যাপ্টার না পড়লে একই অবস্থা হবে, ধর পড়বোই না। এটা হচ্ছে 5টা চ্যাপ্টার বাকি থাকলে এটা হচ্ছে টেন্ডেন্সি। একটা চ্যাপ্টার বাকি থাকলে কি হবে? না, আমি সারা বছর পড়েছি, একটাই মাত্র ছোটো চ্যাপ্টার বাকি আছে, করে ফেলি, একদম ফুল মার্কস পেয়ে যাবো। তার মানে জেনে রাখবে, তোমরা যত সিলেবাস ক্লোজ মানে কমপ্লিট করে ফেলা ক্লোজ থাকবে একদম, তত কিন্তু তোমাদের টেন্ডেন্সিটা বেশি হবে পড়ার। সেরমভাবে ইফ ইউ সি নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লুরিন, নাইট্রোজেনের 3টে চ্যাপ্টার বাকি আছে, মানে অ্যাকচুয়ালি আরও 3টে ইলেকট্রন নিতে হতো। নাইট্রোজেনকে আরও 3টে করে ইলেকট্রন নিতে হচ্ছে, অক্সিজেনকে 2টো ইলেকট্রন নিতে হচ্ছে, আর ফ্লুরিনকে একটা ইলেকট্রন নিতে হচ্ছে। মানে ফ্লুরিনের সিলেবাসটা অনেকটাই হয়ে গেছে, শুধু আর একটাই চ্যাপ্টার বাকি, তাই তো? তার জন্য ফ্লুরিনের কিন্তু ইলেকট্রন টানার টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি। আমাদের একটা, শালিনী তুমি যে উত্তরটা দিয়েছো, আমাদের না একটা মানে সাইকোলজিক্যালি এটা কাজ করে মাথায়, যে স্যার যেহেতু নাইট্রোজেন বেশি ইলেকট্রন টানছে তাই বোধহয় ওর টেন্ডেন্সিটা বেশি। না না, এরকম ব্যাপার না। যে কম ইলেকট্রন গেন করেই স্টেবল হয়ে যায় তার ইলেকট্রন টানার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, মনে রাখবে, ঠিক আছে? এই কথাটা বুঝতে ওকে পারলে? স্যার। তাহলে যে কম ইলেকট্রন গেইন করে স্টেবল হয়ে যাচ্ছে তার ইলেকট্রন টানার টেন্ডেন্সি তত বেশি। আর এই ইলেকট্রন টানার টেন্ডেন্সিটাকেই কেমিস্ট্রিতে একটা টার্ম দেওয়া হলো, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, অ্যারো দিয়ে লিখে রাখো, অ্যারো দিয়ে লিখে রাখো। টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট আ পেয়ার অফ ইলেকট্রনস, tendency to attract a pair of electrons. ঠিক আছে, লিখে রাখো। ফ্লুরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট of periodic table. Fluorine is the most electronegative element of periodic table. ওকে, হয়ে গেছে আই গেস। স্যার ইলেকট্রোনেগেটিভিটিটা আরেকবার বলুন। It is the tendency to attract a pair of electrons. So fluorine is the most electronegative element of periodic table, মনে রাখবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, ডুপ্লেট রুল অ্যান্ড অক্টেট রুল তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে ডুপ্লেট রুল হচ্ছে নিজেদের লাস্ট শেলে 2টো করে ইলেকট্রন রেখে স্টেবল হওয়া। কেন বলো তো? কারণ 3টে এলিমেন্টই দেখায়, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, দে আর অ্যাকচুয়ালি ফলোয়িং হিলিয়াম। আর এই 3টে বাদে পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে ওরা নিজেদের লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন রেখে স্টেবল হয়। দেখো 2s2 2p6, 8টা ইলেকট্রন, এখানেও 2s2 2p6, 8টা ইলেকট্রন, এখানেও 8টা ইলেকট্রন। চলো আরও 2-3টে এক্সাম্পল দেখাচ্ছি, এগুলো লেখা হয়ে গেছে। তারপর ধরো সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম ইজ 11, 1s2 2s2 2p6 3s1, তাই তো? 1s2 2s2 2p6 3s1। ওখানে হিলিয়াম কী হয়, নিয়ন কী হয় জানো? নিয়ন হচ্ছে 1s2 2s2 2p6। দেখো নিয়নের ঠিক পরেই সোডিয়াম, তো অবভিয়াসলি সোডিয়াম উইল ফলো নিয়ন, অবভিয়াসলি ফলো করতেই হবে, ভালো কথা। এবার
সেদিক থেকে দেখতে গেলে আমাকে তোমরা বলো তো সোডিয়ামের এখানে কি করা উচিত যাতে ও নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারে? কে বলবে? অঙ্কিত বলো। স্যার একটা ইলেকট্রন ডোনেট করতে হবে। একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে বা ডোনেট করতে বা এমিট করতে হবে, তো একটা হ্যাঁ ইলেকট্রন স্যার। এমিট করে দেবে। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন বার করে দেয় তাহলে কি হয়ে যাবে? ও Na প্লাস হয়ে যাবে। Na প্লাস, তাহলে সোডিয়াম যদি নিজের একটা ইলেকট্রন ছেড়ে দেয় ও Na প্লাস হয়ে যাবে। Na থেকে তৈরি হবে Na প্লাস আর একটা ইলেকট্রন, দ্যাটস ইট। কী লাভ হলো? কারণ স্যার Na প্লাসটা হচ্ছে 1s2 2s2 2p6। If I talk about magnesium, magnesium is 12, তো 1s2 2s2 2p6 3s 3s2। তো হিলিয়ামের মতো এটাও নিয়নকে ফলো করছে। তো নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে গেলে এই 3s2 দুটো ইলেকট্রন কি ছেড়ে দিতে হবে, মানে ম্যাগনেসিয়াম এখানে দুখানা ইলেকট্রন ছাড়ছে, তাহলে Mg2+ তৈরি করছে। কেন? দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই কারণে Mg2+। তো Mg2+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে? 1s2 2s2 2p6, দ্যাটস ইট। দ্যাট ইজ ডুপ্লেট রুল, অক্টেট রুল। তো অক্টেট রুলে যে শুধুমাত্র অ্যানায়নই তৈরি হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, মানে ইলেকট্রন যে শুধু গেইন করবে এরকম কোনো ব্যাপার নেই। ইলেকট্রন লিভও করতে পারে, এমিটও করতে পারে। ওকে, তাহলে আমাদের অক্টেট রুল ডুপ্লেট রুল কিন্তু কমপ্লিট। বেশ, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, মুছলাম এটা, মুছে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে লুইস সিম্বল। এই লুইস সিম্বল জিনিসটা কি? লুইস সিম্বল জিনিসটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে লুইস সিম্বল বা লুইস নোটেশনও বলে রাখি, লুইস ডট নোটেশনও বলে। Good? লুইস ডট স্ট্রাকচারও বলে, লুইস ডট স্ট্রাকচার। চ্যাপ্টারটা যত এগোবে এটা আরও ডিটেলসে শিখবো কিন্তু আমরা। লুইস ডট স্ট্রাকচার এখন কিছুই বলবো না, এখন জাস্ট একটা আইডিয়া দেবো, এরপরে এটার মেন পার্টটা রয়েছে। ধরো যে কোনো এলিমেন্টের কথা বলছি, ধরো বোরন বা ধরো কার্বন বা ধরো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। বোরন ইজ 5, কার্বন ইজ 6, নাইট্রোজেন ইজ 7, অক্সিজেন ইজ 8, ফ্লুরিন ইজ 9। তো বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হয়? বাচ্চাদের মতো করে যদি করো 2,3, বড়দের মতো করে যদি করো 1s2 2s2 2p1। কার্বন কীরকম হবে? 2,4, বাচ্চাদের মতো। বড়দের মতো করলে 1s2 2s2 2p2। নাইট্রোজেন যদি দেখো 2,5 আর বড়দের মতো 1s2 2s2 2p3। নেক্সট অক্সিজেন 2,6 or 1s2 2s2 2p4। Fluorine is 2,7 or 1s2 2s2 2p5। ঠিক আছে? লুইস ডট স্ট্রাকচার জিনিসটা কিছুই না, জাস্ট অ্যাটমগুলোকে আমরা লিখবো আর তার লাস্ট শেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে জাস্ট ডট দিয়ে স্ট্রো করতে হয়। কীরকম? ধরো এই যে বোরনটা রয়েছে, লাস্ট শেলে কটা ইলেকট্রন? স্যার 3টে। তাহলে 1 2 3, যেখানে খুশি দাও, কিছু যায় আসে না। কার্বন কীরকম হবে? 4টে আছে, 1 2 3 4। নাইট্রোজেন 5টা আছে, যেখানে খুশি দিতে পারো 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। অক্সিজেন লাস্ট শেলে 6টা রয়েছে, তাহলে 1 2 3 4 5 6। ফ্লুরিন 7টা রয়েছে, 1 2 3 4 5 6 7। এটাকেই বলা হয় হচ্ছে লুইস সিম্বল বা লুইস ডট স্ট্রাকচার। ক্লিয়ার? বুঝতে পেরেছো যে নিজেদের লাস্ট ছেলে যে ইলেকট্রনগুলো রয়েছে ওগুলোকেই জাস্ট দেখাতে হয়।
যদি আমি সোডিয়ামের কথা বলি, ইফ আই টক অ্যাবাউট সোডিয়াম, সোডিয়াম ইজ 11, মানে 2,8,1, অর বড়দের মতো বললে 1s2, 2s2, 2p6। শালিনী, এটা লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে তাহলে? এমা, লাস্ট শেলে কটা ইলেকট্রন? একটা। একটা। তাহলে কটা ডট দেবো? একটা। দ্যাটস ইট। আচ্ছা, এবার অনেক বইতে কি হয়, অনেক স্কুলে এবার ডট দিয়ে না বলে বলে এটাকে ক্রস দিয়ে দেখাতে, ইলেকট্রনকে ক্রস দিয়ে দেখাতে বলো, তো দেখাও। দরকার নেই কোনো, ডটই যথেষ্ট। ঠিক আছে, লুইস ডট স্ট্রাকচারে কোনো ডেফিনেশন তোমাদের পড়তে হবে না। তোমাদের কী কী ডেফিনেশন পড়তে বলেছি এখনো পর্যন্ত লিখে রেখেছো আশা করি। একটা হচ্ছে ডুপ্লেট রুলের ডেফিনেশন, আর একটা হচ্ছে অক্টেট রুলের ডেফিনেশন। নেক্সট কামিং টু কেমিক্যাল বন্ডিং। মুছে দিচ্ছি এগুলো, লেখো কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, প্রথম কথা তোমাদের এটা জানা দরকার যে স্যার কোনো একটা এলিমেন্ট বন্ডিং করে কেন, বন্ডিং কত রকমের, কিভাবে হয় না হয় সেসব পরে হবে। প্রথম কথা আগে ইন সিম্পল ওয়ার্ডস এটা জেনে রাখো যে কেউ বন্ডিং করে কী কারণে। স্যার বন্ডিং করে একমাত্র একটাই কারণে, কারণটা হলো টু বি স্টেবল। আজকে যদি তোমরা কোনো একটা এলিমেন্ট হও কেমিস্ট্রির, আর তোমরা যদি বন্ডিং করো, পরিষ্কার কথা শুনে রাখো তোমরা কেন করছো, স্যার টু বি স্টেবল। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্যই আমরা কেমিক্যাল বন্ডিং করি। কেন স্যার, ওর জন্য তো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করলেই হয়ে যেত। হ্যাঁ হচ্ছে ঠিকই, আমি ডিসএগ্রি করছি না, অবশ্যই হচ্ছে, কিন্তু তার সাথে সাথে এটাও তোমাদের জানতে হবে যে সবসময় ওই ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করেই ওরা ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল করতে পারে না, ওদের তার জন্য বন্ডিংটাও করতে হয়, শেয়ার টেয়ার করতে হয়। তো এই বিভিন্ন কেসের জন্য কেমিক্যাল বন্ডিং 3 রকমের বানানো হয়েছে। কিন্তু তোমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে বন্ডিং কেন করছে, টু বি স্টেবল, আর কিচ্ছু না। দ্যাটস দ্য প্রাইম টার্গেট। তাহলে কি বললাম, টু বি স্টেবল। এটা তোমরা কিন্তু ক্লাস 12 অবধি মনে রেখো। আচ্ছা, কেমিক্যাল বন্ডিংয়ের ডেফিনেশন তোমাদের পড়তে হবে, লিখে রাখো, এই ডেফিনেশনটা তোমরা পড়বে। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং 3 রকমের। কেমিক্যাল বন্ডিং লেখো, কেমিক্যাল বন্ডিং আর অফ 3 টাইপস। কেমিক্যাল বন্ডিং আর অফ 3 টাইপস। 3 টাইপস। ঠিক আছে, কি কি? নাম্বার 1, ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট or ionic bond. Number 2, covalent bond. ঠিক আছে, and number 3, the new addition, coordinate bond or dative bond. Coordinate bond or dative bond. কি কি নাম বললাম লিখে ফেলো, ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড অর ডেটিভ বন্ড। ঠিক আছে, আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। লোকজন না কোভ্যালেন্ট বন্ড দিয়ে আগে পড়া আরম্ভ করে, বাট একজন যদি ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা বুঝে যায় তার কাছে কোভ্যালেন্ট বন্ড জিনিসটা কোনো কঠিন হবে না। আর বিলিভ মি, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অলরেডি তোমরা বুঝে বসে রয়েছো, তোমাদের কোনো মানে অক্টেট আর ডুপ্লেট যে বুঝে গেছে না, অক্টেট আর ডুপ্লেট যে বুঝে গেছে তার কাছে এটা কোনো কঠিন ব্যাপার নয়। তাহলে প্রথমে হেডিং দাও ইলেকট্রোভ্যালেন্ট, হেডিং দাও ইলেকট্রোভ্যালেন্সি, ইলেকট্রোভ্যালেন্সি and electrovalency and electrovalent bond. Electrovalency and electrovalent bond. তোমাদের একটা জিনিস বলি, তোমরা ক্লাস 9-10 নিশ্চয়ই পড়েছো ভ্যালেন্সি বলে একটা টার্ম ছিল। হ্যাঁ, তো স্যার ভ্যালেন্সি কত রকমের হয়? স্যার ভ্যালেন্সি তো এক রকমেরই হয়, লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে, ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল ইজ less than or equal to 4, then the valency will be that number of electrons in the last shell. But if the number of electron exceeds 4 in the last shell, তাহলে
ওটাকে 8 থেকে সাবট্র্যাক্ট করতে হয়, এইভাবে আমরা ভ্যালেন্সি বার করতাম, আজকেও দেখাবো। বাট টু বি মানে আরও যদি আমরা ডেপথে গিয়ে বলি ইন মোর ডিটেলড, ভ্যালেন্সি দু রকমের হয়, অ্যাকচুয়ালি আরও হয়। একটা হচ্ছে কোভ্যালেন্সি আর একটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের আরেকটা নাম হচ্ছে আয়নিক বন্ড। এই আয়নিক বন্ড করতে গেলে যে ভ্যালেন্সিটাকে ওরা কাজে লাগায়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ইলেকট্রোভ্যালেন্সি, ঠিক আছে? আর কোভ্যালেন্ট বন্ড করতে গেলে যে ভ্যালেন্সিটাকে ওরা কাজে লাগায়, দ্যাট ইজ নোন অ্যাজ কোভ্যালেন্সি। দুটো বার করার নিয়ম কিন্তু এখন আমাদের কাছে একটু আলাদা আলাদা হবে। ঠিক আছে? প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যে এই ইলেকট্রোভ্যালেন্সিটা কিসের উপর বেস করে হয় বলে রাখি। এই ইলেকট্রোভ্যালেন্সিটা হয় হচ্ছে, আরেকটা কথা জেনে রাখো, ভ্যালেন্সি কিন্তু কোনো সাইন হয় না, প্লাস মাইনাস হয় না। ভ্যালেন্সি ইজ আ নাম্বার, ভ্যালেন্সি ইজ অলওয়েজ আ নাম্বার। এই ইলেকট্রোভ্যালেন্সির ডেফিনেশন তোমরা বই থেকে পড়বে, ঠিক আছে? কিন্তু জিনিসটা কী হবে সেটা বোঝো, এটা কোনো বইতে পাবে না, যেটা বোঝাচ্ছি এখন। ইলেকট্রোভ্যালেন্সি হয় হচ্ছে ডিউ টু ডুপ্লেট অ্যান্ড অক্টেট রুল, এটা শিখে রাখো, ডিউ টু ডুপ্লেট অ্যান্ড অক্টেট রুল, ঠিক আছে? একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি যে ডুপ্লেট রুল জিনিসটা কী আর অক্টেট রুল জিনিসটা কী। আমি দু তিনটে এক্সাম্পল দিয়েই বোঝাবো। যেমন ধরো, লেটস টক অ্যাবাউট লিথিয়াম। চলো আমি এর কথা বলছি, অক্সিজেন, ঠিক আছে? স্যার অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 8, ঠিক আছে? তোমাদের আমি কী কারণে পিরিয়ড টেবিলটা মুখস্থ করতে বলেছিলাম, যাতে অক্সিজেন দেখা মাত্রই ওর নিয়ারেস্ট একটা নোবেল গ্যাস হিলিয়ামের কথা যেন তোমাদের মনে পড়ে যায়। তো স্যার অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4, ঠিক আছে? আর ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস মানে হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করতে হলে, নিয়ম। হ্যাঁ সরি, ঠিক নিয়ন, থ্যাংক ইউ অরিত্র, নিয়ন। তো নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করতে হবে অক্সিজেনকে। তো নিয়ন ইজ লাইক দিস, 1s2 2s2 2p6। আচ্ছা, এবার খুব সহজে তোমাদেরকে বলবো যে হাউ টু ক্যালকুলেট দ্য ইলেকট্রোভ্যালেন্সি। আচ্ছা ধ্রুবজ্যোতি, আমাকে বলো তো, অক্সিজেনকে যদি ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস মানে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করতে হয়, তাহলে কটা ইলেকট্রন গেন করতে হবে? ইলেকট্রন গেন করতে হবে না লস করতে হবে, বাই দ্য ওয়ে? ধ্রুবজ্যোতি তাড়াতাড়ি। কেউ বলো, ইলেকট্রন গেইন করতে হবে না লস করতে হবে? গেইন করতে হবে। কটা ইলেকট্রন গেইন করতে হবে? স্যার দুটো। দুটো ইলেকট্রন গেইন করতে হবে। ইট মিনস দ্য ইলেকট্রোভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2। কী করে হচ্ছে? কারণ এর পরের স্টেপেই অক্সিজেনটা দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করবে O2- অ্যানায়ন। এই যে মাথায় যে চার্জটা দেখতে পাচ্ছ না, এই যে O2- আয়নটা আমরা লিখছি, যেটার ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে 1s2 2s2 2p6, মাথায় এই 2- কেন তৈরি হলো? এটা কি এমনি এমনি তৈরি হয়েছে? না, দুটো ইলেকট্রন নিয়েছে তাই জন্য তৈরি হয়েছে। দুটো ইলেকট্রন নিল কেন? যাতে দুটো ইলেকট্রন নিলে ও নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যায়, সেই জন্য নিল, এমনি এমনি নেয়নি। তাই ইলেকট্রোভ্যালেন্সি তোমরা দুভাবে বার করতে পারো। কিভাবে? যে আয়নটা রয়েছে, তোমাদের ধরো আমি আজকে বললাম যে এই বলো তো অক্সিজেনের ইলেকট্রোভ্যালেন্সি কত? তো অক্সিজেন কি কোনো আয়ন নাকি? ও তো নিউট্রাল অ্যাটম হয়ে পড়ে রয়েছে। তোমাদের যদি আয়নটা দিয়ে দিতাম O2-, ওই তো স্যার তো অলরেডি আয়ন হয়ে বসেই রয়েছে, নাম্বারটা দেখেই বলে দিতে পারছি ইলেকট্রোভ্যালেন্সি 2, ঠিক আছে? বাট আজকে যদি তোমাদের শুধু অক্সিজেনটা দিয়ে বলতাম বলো তো ইলেকট্রোভ্যালেন্সি কত, ধরো তোমরা এটা দেখোনি জীবনে O2- আয়নটা, তাহলে কি করে করবে? তখন এরকম ইলেকট্রনিক কনফিগারেশন বার করবে 1s2 2s2 2p4, তারপর দেখবে অক্সিজেনকে স্টেবল হওয়ার জন্য কি করতে হচ্ছে। স্যার অক্সিজেনকে স্টেবল হওয়ার জন্য দুটো ইলেকট্রন গেইন করতে হচ্ছে, সো ইটস ইলেকট্রোভ্যালেন্সি উইল বি 2। বোঝা গেছে? তাহলে ইলেকট্রোভ্যালেন্সি কী হলো? দুভাবে বার করা যাচ্ছে। আয়নটা দেওয়া থাকলে আয়নের এই চার্জটা দেখেই বলে দেবে ইলেকট্রোভ্যালেন্সিটা। আদারওয়াইজ আয়ন যদি না দেওয়া থাকে, এভাবে যদি নিউট্রাল অ্যাটম দিয়ে বলে ইলেকট্রোভ্যালেন্সি কত হবে, তোমরা জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা করবে 1s2 2s2 2p4, তারপর দেখবে ওর নিয়ারেস্ট নোবেল গ্যাস কে আছে। নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করতে যে কটা ইলেকট্রন গেইন করতে হচ্ছে বা লস করতে হচ্ছে, দ্যাট ইজ ইটস ইলেকট্রোভ্যালেন্সি। তাহলে এখানে ইলেকট্রোভ্যালেন্সি কত অক্সিজেনের? ইলেকট্রোভ্যালেন্সি হচ্ছে 2। লোকজনের মধ্যে একটা কনসেপ্ট আছে, এই ইলেকট্রোভ্যালেন্সি -2 হবে।
ভ্যালেন্সি ক্যান নেভার বি নেগেটিভ, ভ্যালেন্সি ইজ আ নাম্বার। আচ্ছা, সোডিয়াম, স্যার সোডিয়াম 11, এবার তোমার থেকে জানতে চাই সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি কত হবে? 1:2, ওয়ান। কারণ 1:2, 2:2, 2p6, 3s1, তাই তো? তাহলে নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে আবার ওর নিয়ন। তো নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে ওকে একটা ইলেকট্রন লস করতে হবে, এটা গেন নয়। তাহলে আমি কি বলেছি, নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করতে 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 হলে কোনো একটা এলিমেন্টকে যে কটা ইলেকট্রন গেন করতে হয় বা লস করতে হয়, দ্যাট নাম্বার ইজ নোন অ্যাজ ইলেকট্রোভ্যালেন্সি। তাহলে এখানে সোডিয়ামকে একটা ইলেকট্রন ছাড়তে হচ্ছে, সোডিয়ামকে একটা ইলেকট্রন ছাড়তে হচ্ছে, ইট মিনস দ্য ইলেকট্রোভ্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1, দ্য ইলেকট্রোভ্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1। ভালো কথা। আর আয়ন দেখে কি করে বলতে পারি? কটা কটা চার্জ বানিয়ে রেখেছে এখানে, একটাই তো চার্জ, মানে ইলেকট্রোভ্যালেন্সি +1, দ্যাটস ইট। করে নাও। আর সবাই বুঝতে পেরেছো কি না বলো, এটা ইলেকট্রোভ্যালেন্সি কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ইলেকট্রোভ্যালেন্সিটা বোঝা গেল। এবার আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা কি করে ফর্ম হচ্ছে তার এক্সাম্পল দেখব, যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হয় কি করে। মুছে দিচ্ছি, মুছে দিলাম এটা। এই টপিকের মধ্যেই চলছে, তাহলে ইলেকট্রোভ্যালেন্সিটার ডেফিনেশন তোমরা বাড়িতে পড়বে। আচ্ছা, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অর আয়নিক বন্ড কি করে হচ্ছে একবার বোঝো, ভীষণ সুন্দর জিনিস এটা। কি করে হচ্ছে, আমি দুটো অ্যাটমের কথা বলছি, কে কার কার কথা বলছি? একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে সোডিয়াম, আর একটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? সোডিয়াম, সোডিয়াম ইজ 2,8,1, ছোটোবেলার মতো করলাম, অ্যান্ড ক্লোরিন ইজ 17, তো 2,8,7, 2,8,7। ক্লোরিনের নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে আর্গন, ঠিক আছে? আর্গন ইজ 18, কীরকম হয়? 2,8,8, ভালো করে লক্ষ্য করে দেখো। আর সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তো তোমরা জানোই, স্টেবল হওয়ার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেয়। বাট স্যার ক্লোরিন কী করবে? ক্লোরিনের নিয়ারেস্ট নোবেল গ্যাস কে? আর্গন। লাস্ট শেলে কটা ইলেকট্রন? 8টা। তাহলে ক্লোরিন কিন্তু নিজের লাস্ট শেলে একটা ইলেকট্রন অ্যাড করে 8টা বানানোর চেষ্টা করবে, এটা হচ্ছে ক্লোরিনের টেন্ডেন্সি। এবার আমি এখানে পাশাপাশি দুটো অ্যাটমকে আঁকছি, মন দিয়ে দেখবে। আমি জানি না তোমাদের ওখানে ঠিক বোঝা যাচ্ছে কি না, কিন্তু আমি কিন্তু এখানে এইটা সাইজটা একটু বড় এঁকেছি কম্পারেটিভলি। এখানেও 3টে শেল, এখানেও 3টে শেল। দিস ইজ দ্য নিউক্লিয়াস, ওকে, দিস ইজ নিউক্লিয়াস। 3টেই শেল, 1টা 2টো 3টে, এখানেও 1টা 2টো 3টে, বাট এটা শেপটা একটু বড় এঁকেছি, এটা ইন্টেনশনালি করেছি আমি। দিস ইজ সোডিয়াম, দিস ইজ সোডিয়াম, যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,8। দিস ইজ ক্লোরিন, যার 2,8,1। দিস ইজ ক্লোরিন, যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,7। মন দিয়ে শুনবে এবার কি বলছি। সোডিয়ামের ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন। ক্লোরিনের ফার্স্ট শেলে 2টো ইলেকট্রন, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন। সোডিয়ামের লাস্ট শেলে একটাই ইলেকট্রন, আর ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন। মন দিয়ে শুনবে একটা কথা, সোডিয়াম সোডিয়াম স্টেবল হওয়ার জন্য কি করবে? স্যার সোডিয়াম হচ্ছে 2,8,1, ও স্টেবল হওয়ার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেয়, অনেকবার দেখেছি, Na+ তৈরি করে, তাই তো? মানে 2,8 হয়ে যায়। ক্লোরিন কি করছে? ক্লোরিন হচ্ছে 2,8,7, একটু আগেই বলছিলাম যে ও আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য একটা ইলেকট্রন টেনে নেয়, কি তৈরি করে? Cl-। সো ক্লোরিন ওয়াজ 2,8,7 অ্যান্ড ইট বিকামস 2,8,8। এবার আমার
কথাটা হলো ইলেকট্রনকে চাইলেই তুমি ছেড়ে দিতে পারো না, চাইলেই তুমি নিয়ে নিতে পারো না। সোডিয়াম যে এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রনটা যাচ্ছে কোথায়? ক্লোরিন যে এখানে একটা ইলেকট্রন টানছে, এই ইলেকট্রনটাই বা আসছে কোথা থেকে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেটার উত্তরটা তোমরা এইখানে পাবে। কি করে পাবে? সোডিয়াম দেখছে দোত আমার এই ইলেকট্রনটার কোনো দরকার নেই, আমি ফেলে দিচ্ছি। আর ক্লোরিন দেখছে কি, আরে বাস একটা ইলেকট্রন বাইরে পড়ে রয়েছে, কোনটা বলো তো? সোডিয়াম যেটা ছেড়ে দিল। অনেক সময় হয় না লোকে যেটা ফেলে দিল ওটা আমরা কুড়িয়ে বাড়িয়ে আনলাম, ঠিক আছে? এখানে ক্লোরিন ঠিক ওই কাজটাই করছে। সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নিল, সেই ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নিল, ঠিক আছে? এর পরের লাইনে এরমভাবে একটা অ্যারো দেবে। দেখো আমি কি করছি, এরমভাবে একটা অ্যারো দেবে। আচ্ছা, এবার যেহেতু এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, এখানে তারা দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, তো এখন স্যার ইলেকট্রনটা যেহেতু বেরিয়ে গেছে, এই লাস্ট শেলটা কি আর থাকবে? এটা কিন্তু ভালো প্রশ্ন। ইলেকট্রনটা যে বেরিয়ে গেছে, এই লাস্ট শেলটা কি আর থাকবে স্যার? না। ইলেকট্রনটা বেরিয়ে গেছে মানে লাস্ট শেলটা থাকার আর কোনো মানে হয় না। একদম পাতি কথা বললাম, লাস্ট শেলটা থাকার আর কোনো মানেই হয় না। ইলেকট্রনই নেই তো লাস্ট শেলটা রেখে কি করব আমরা? তাহলে এখন সোডিয়ামে এফেক্টিভ শেল কটা? দুটো। একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য এই সোডিয়ামটা এখন একটা প্লাস হয়ে গেছে, এভাবে ব্র্যাকেট দিয়ে উপরে প্লাস দিয়ে লিখবে Na প্লাস, তাহলে শুধু 2,8 পড়ে রয়েছে, 2,8 পড়ে রয়েছে। আর ক্লোরিনের কথা যদি বলি, ও বাইরে থেকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, এখানে একটা ইলেকট্রন অ্যাড হয়ে গেছে। এবার লাস্ট শেলে ইলেকট্রন কাউন্ট করে দেখো কটা আছে। 1 2 3 4 5 6, এই একটা ইলেকট্রন এমনি বেশি ফুটে ফেলেছি আমি, সরি সরি সরি, এখানে একটা ইলেকট্রন কোথাও বেশি হয়ে গেছে, একটা ইলেকট্রন বেশি দিয়ে ফেলেছি। 7টা হবে না লাস্ট শেলে, 8টা তো হবে না, তাহলে এটা আর দেওয়ার দরকার নেই, অলরেডি 8টাই রয়েছে। সো ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, সেই জন্য ওর মাথায় একটা মাইনাস। ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, সেই জন্য ওর মাথায় মাইনাস। আর 2,8,7 হয়ে গেছে এখন 2,8,8। এত অবধি কি তোমরা সবাই বুঝতে পারলে যে সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে প্লাস হলো, ক্লোরিন ওই ইলেকট্রনটা নিয়েই মাইনাস হয়ে গেল? ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো এত অবধি? এর হ্যাঁ পরের স্টেপটায় কি হবে, এই যে সোডিয়ামের মাথায় যে প্লাস চার্জ আর ক্লোরিনের মাথায় যে মাইনাস চার্জ, তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলে একটা টপিক আছে, ওখানে তোমাদের শেখানো হবে যে প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন হয়, প্লাস প্লাসের মধ্যে রিপালশন হয়, আর মাইনাস মাইনাসের মধ্যে রিপালশন হবে। তাহলে এখানে সোডিয়াম প্লাসটা একটা টোটাল পজিটিভ চার্জ, ক্লোরিন অ্যাটমটা একটা টোটাল নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জের মধ্যে কি হবে? একটা অ্যাট্রাকশন হবে। ডিউ টু দিস অ্যাট্রাকশন, ডিউ টু দিস অ্যাট্রাকশন তোমরা কি করবে? তোমরা অ্যারো দিয়ে আবার নিচে করবে, ঠিক আছে? আমার জায়গা নেই বলে আমি সাইডে করছি, আমার জায়গা নেই বলে আমি এই সাইডটাই করছি। ডিউ টু দিস অ্যাট্রাকশন কি হবে বলো তো? এইটা এরকম গায়ে গায়ে সরে আসবে, এইটা এরকম গায়ে গায়ে সরে আসবে, এদের মধ্যে অ্যাট্রাকশন হলো এই জন্য, ঠিক আছে? এদের মধ্যে কি কাজ করছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন লিখে রাখবে এখানে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, বা শুধু অ্যাট্রাকশন লিখে রাখলেও হবে। কি হবে তাহলে আলটিমেটলি? এরা গায়ে গায়ে সরে আসবে এরমভাবে। এই প্লাস আর মাইনাস, এই প্লাস আয়ন আর মাইনাস আয়ন এই যে নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশনের জন্য একটা আরেকটার গায়ে লেগে রয়েছে, এটাকেই বলা হয় হচ্ছে আয়নিক বন্ড। ইমা স্যার বন্ড কোথায়? এটা তো অ্যাট্রাকশন। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আয়নিক বন্ড অ্যাকচুয়ালি কোনো বন্ড নয়, আয়নিক বন্ড ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাট্রাকশন, এটাই আমরা বুঝি না। আরে আয়নিক বন্ডটা কোনো বন্ড নয় রে ভাই, আয়নিক বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকশন, এটা আমাদের জানা দরকার, ঠিক আছে? তো স্যার এরমভাবে লেখে কেন? ওরা তো Na প্লাস Cl মাইনাস করলে কম্পাউন্ডটা যখন লেখে তখন NaCl লেখে কেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা। একটা প্লাস একটা মাইনাস গায়ে গায়ে জুড়ে রয়েছে,
তাই +1 -1 আলটিমেটলি তোমার নিউট্রাল চার্জটা হয়ে যায় নিউট্রাল, গায়ে গায়ে জুড়ে রয়েছে তো ওই জন্য একটা প্লাস একটা মাইনাস হয়ে যায় 0। এবার কি হচ্ছে জানো, তাহলে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হলো নিশ্চয়ই যে আয়নিক বন্ড জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বন্ড নয়, এটা একটা অ্যাট্রাকশন। এবার আমরা যদি এইভাবে অ্যাট্রাকশন মানে এইভাবে যদি আয়নিক বন্ড দেখাতে চাই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে, তাহলে পরীক্ষার ঘন্টা বেজে যাবে। কেন, এইখানে দুখানা বল, তারপরে আরও দুখানা বল, তারপরে আবার দুখানা বল, ফাইনালি আমাদের NaCl তৈরি হলো, এরকম দেখানো সম্ভব নয়, পসিবল নয়। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা তখন লুইস ডট স্ট্রাকচারকে ইউজ করব, এবং ব্যাপারটা কতটা ইজি হবে দেখো। তোমাদের কি এতটা নোট করা হয়ে গেছে? এতটা নোট? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদের হয়ে গেছে নোট করা এতটা? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, নাও আমরা এই সেম এক্সাম্পলটাকে এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো উইথ দ্য হেল্প অফ লুইস ডট স্ট্রাকচার, কতটা ইজি হবে দেখো ব্যাপারটা। বেশ, প্রথমে আমি বলছি সোডিয়াম। সোডিয়ামে আমি কটা ডট দেবো গো? সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে 2,8,1। স্যার লুইস ডট স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী সবসময় লাস্ট ইলেকট্রনটাকেই শো করতে হয়, তাহলে এখানে একটা ইলেকট্রন দিলাম। প্লাস প্লাস সোডিয়ামের সঙ্গে ক্লোরিন অ্যাড হচ্ছে, ক্লোরিন হচ্ছে 17, সো ইট ইজ 2,8,7। লাস্ট শেলে কটা ইলেকট্রন? 7টা, তাহলে 1 2 3 4 5 6 7। নাও রিমেম্বার সোডিয়াম ফলোজ নিয়ন, নিয়নের লাস্ট শেলে 8টা ইলেকট্রন, তাই ও নিজের এই একটা ইলেকট্রনকে ফেলে দিতে চাইছে। ক্লোরিন ফলোজ আর্গন, ক্লোরিনের লাস্ট শেলে 8টা ইলেকট্রন, তাই ক্লোরিন এই 7টার জায়গায় একটা ইলেকট্রন অ্যাড করে 8টা করতে চাইছে। কি করে হবে? সোডিয়াম ইলেকট্রন ছাড়লে ইলেকট্রনটা যাবে কোথায়, আর ক্লোরিন বা ইলেকট্রনটা পাবে কোথা থেকে? এই যে সোডিয়াম যেটা ছেড়ে দিল ওটাই ক্লোরিনের কাছে চলে গেল, এইভাবে দেখাতে হবে। সোডিয়াম যেটা ছেড়ে দিল ওটাই ক্লোরিনের কাছে চলে গেল, হলো। অ্যারো দেবে একটা, দেখো কীভাবে করছি। অ্যারো দেবে একটা দিয়ে এখানে দেখাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে। এবার থার্ড ব্র্যাকেট সোডিয়াম, ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছিলাম সোডিয়াম, স্যার একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে সোডিয়াম প্লাস হয়ে গেছে, ইয়েস প্লাস Cl। আচ্ছা, ডট স্ট্রাকচার দেখাতে হবে, সরি। সোডিয়ামের কোনো ডট নেই কারণ যে ইলেকট্রনটা ছিল বার করে দিয়েছি। আর ক্লোরিনের লাস্ট সেলে এখন কটা ইলেকট্রন পড়ে রয়েছে? 8টা, 1 2 3 4 5 6 7 8। মাথায় মাইনাস, কেন মাইনাস কেন? ওই যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে একটা এক্সট্রা, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটা গায়ে গায়ে লেগে কি হয়ে যাবে? NaCl। দিস ইজ দ্য ফরমেশন অফ NaCl মলিকিউল। আমরা বুঝতেই পারি না, দিস ইজ ক্যাপিটাল সি, ওকে। এইভাবে NaCl তৈরি হয়, ঠিক আছে? দেখাতে হবে কিন্তু এরমভাবে, ওরা যখন এক্সাম্পল চাইবে তোমাদের দেখাতে হবে। এরকম আরও কয়েকটা এক্সাম্পল আমরা দিচ্ছি। হয়ে গেছে আশা করি। আচ্ছা, আমাকে একটু বলো এখানে সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি কত? Sir, 1. আচ্ছা, ইলেকট্রোভ্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1। কী করে বুঝলাম? আমরা ওর আয়নটা দেখেও বলতে পারি বা ওর নাম্বার অফ ইলেকট্রনস ডোনেট করা দেখেও বলতে পারি। স্যার সোডিয়াম এখানে একটা ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, তো ইলেকট্রোভ্যালেন্সি 1ই হবে। বা এখানে ও +1 করে রয়েছে চার্জটা, তাহলে ইলেকট্রোভ্যালেন্সি 1 হবে। শালিনী, ইলেকট্রোভ্যালেন্সি অফ ক্লোরিন কী হবে গো? স্যার 1। ভেরি গুড, ইলেকট্রোভ্যালেন্সি অফ ক্লোরিন ইজ 1। ডান। চলো সেকেন্ড এক্সাম্পল তোমাদেরকে ধরো বললাম ক্যালসিয়াম অক্সাইড, এটার ফরমেশন অফ ক্যালসিয়াম অক্সাইড। তাড়াতাড়ি করে হাত চালাও, অনেকটা করব। ফরমেশন অফ ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম জিনিসটা কি হয়? ক্যালসিয়াম হচ্ছে 20, potassium is 90 and calcium is 20. It also follows argon. ক্যালসিয়াম হচ্ছে 2,8,8,2, আর্গন হচ্ছে 2,8,8, ঠিক আছে? তো ক্যালসিয়াম এই যে নিজের লাস্ট সেলে দুটো ইলেকট্রন রয়েছে, এই দুটো ইলেকট্রনকেও বার করে দিতে চায়। অর্থাৎ আমি রেখে কি করব? কেন? আর্গনের মতো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে পারবে। আর অক্সিজেন তো তোমরা জানোই কাকে ফলো করে, অক্সিজেন ফলো করে নিয়নকে। নিয়ন ইজ 10, 2,8, আর অক্সিজেন হচ্ছে 2,6, তাহলে নিজের লাস্ট সেলে ওকে দুটো ইলেকট্রন অ্যাড করতে হবে। তো ক্যালসিয়ামের লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? স্যার ক্যালসিয়ামের লাস্ট সেলে আছে দুটো ইলেকট্রন, বিকজ ইট ইজ
2,8,8,2 এগুলো থার্ড ব্র্যাকেটে তলায় লিখতে হবে, প্লাস অক্সিজেন। অক্সিজেন হচ্ছে লাস্ট সেলে 6টা, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। কটা ইলেকট্রন গেইন করবে? স্যার ইলেকট্রন গেইন করতে হবে দুটো। কোথা থেকে পাবে? এই ক্যালসিয়ামের থেকে পাবে, এই একটা আর এই একটা। তো পরের লাইনে কি করে লিখবো বলেছি আমি, থার্ড ব্র্যাকেটে লিখতে হবে এবার এগুলো চার্জগুলোকে। ক্যালসিয়ামের কাছে আর একটাও ডট পড়ে নেই লাস্ট লাস্ট সেলটায়, তাহলে ওটা কী হয়ে গেছে 2,8,8, দুখানা ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, তাই এটা 2+ হয়ে গেছে। প্লাস অক্সিজেন 1 2 3 4 5 6 তো ছিলই, সঙ্গে 7 8, ঠিক আছে। উপরে 2 মাইনাস, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 2,8,8, সরি 2,8, কি বলছি 2,6 ছিল, হয়ে গেছে 2,8, দ্যাটস ইট। এবার দেখো আগেরটায় ছিল একটা Na প্লাস একটা Cl মাইনাস, কম্বাইন করে তৈরি করেছিল NaCl। স্যার এখানে প্লাস মাইনাসগুলো নেই, আছে, কিন্তু +1 -1 এত কাছাকাছি আসার জন্য একটা আরেকটার সঙ্গে নিউট্রাল হয়ে গেছে, আর কিছু নয়। মানে টোটাল চার্জটাকে নিউট্রাল বলছিলাম, সেরকমভাবে এরাও কাছাকাছি আসবে, 2 + 2 মাইনাস, এরাও নিউট্রাল হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে CaO। তাহলে আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে আয়নিক বন্ড কোনো বন্ড নয়, আয়নিক বন্ড ইজ অ্যান অ্যাট্রাকশন, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড হলো। আচ্ছা এবার সবসময় যে এলিমেন্ট একটা একটা করেই থাকবে এরকম কোনো মানে নেই, মানে NaCl একটা Na একটা Cl, ক্যালসিয়াম অক্সাইড একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন, ওরমভাবে নাও থাকতে পারে। ধরো বললাম, হয়ে গেছে এটা নোট করা। আচ্ছা ইলেকট্রোভ্যালেন্সি অফ ক্যালসিয়াম কত এখানে? 2, Sir, 2. অক্সিজেনের 2, Sir, 2. ভেরি গুড। নাম্বার 3 লেখো ফর্মেশন অফ ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ফর্মেশন অফ ম্যাগনেসিয়াম নাইট্রাইড। মানে Mg3N2, Mg3N2, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলোই বা কী করে তৈরি হচ্ছে সেগুলো পরে দেখাবো আমি, মানে এই কম্পাউন্ড ফর্মুলাগুলো। ওয়েল ম্যাগনেসিয়াম, আচ্ছা একটা কথা তোমাদেরকে বলি, এই ক্ষেত্রে কি করবে, মানে যখন এরকম অনেকগুলো থাকবে তখন নিয়ম হচ্ছে দেখবে দুটোর মধ্যে বেশি কোনটা আছে। স্যার ম্যাগনেসিয়াম 3টে, নাইট্রোজেন 2টো, কম্প্যারেটিভলি বেশি যেটা আছে সেটাকে আগে লিখবে, কম্প্যারেটিভলি যেটা বেশি থাকে সেটাকে আগে লিখবে, সেটাকে আগে লিখবে, তারপর অল্টারনেটিভলি লিখতে থাকবে, তারপর অল্টারনেটিভলি এভাবে লিখতে থাকবে। 3টে ম্যাগনেসিয়াম 2টো নাইট্রোজেন, এভাবে, ঠিক আছে। এবার স্যার ম্যাগনেসিয়াম কাকে ফলো করে? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 2,8,2, ইট অলসো ফলোজ নিয়ন জাস্ট লাইক সোডিয়াম। তাহলে ও নিজের এই দুটো ইলেকট্রন বার করে দিতে চাইছে। আর নাইট্রোজেন কাকে ফলো করে জানো? নাইট্রোজেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে ওরোনিয়ান, তো 2,5, নিয়নের লাস্ট সেলে 3টে ইলেকট্রন, ও 3টে ইলেকট্রন গেইন করার চেষ্টা করবে, আর কিছু না। তাহলে কি বললাম, ম্যাগনেসিয়ামের এইটা প্রথমেই তোমাদের বুঝে নিতে হবে যে কার কী টেন্ডেন্সি। ম্যাগনেসিয়ামের টেন্ডেন্সি হচ্ছে দুটো ইলেকট্রন ডোনেট করে দেওয়া, আর সেখানে নাইট্রোজেনের টেন্ডেন্সি হচ্ছে 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, ভালো কথা। তো ম্যাগনেসিয়ামের লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়ামগুলো হচ্ছে 2,8,2 করে আছে, ম্যাগনেসিয়ামগুলো এখানে 2,8,2 করে আছে, নাইট্রোজেনগুলো এখানে 2,5 করে আছে, এগুলো আগে লিখে নিই। তো লাস্ট সেলে দুটো ইলেকট্রন ম্যাগনেসিয়ামে, নাইট্রোজেনের 5টা, 1 2 3 4 5, আবার এখানে ম্যাগনেসিয়ামে দুটো, এইভাবে দিলাম, এইদিকে একটা এদিকে একটা। কেন এটাকে এরমভাবে এদিকে দুখানা দিয়ে দিলাম, এখানে একটা এদিকে একটা এদিকে কেন দিলাম বুঝতে পারবে, করতে করতে শিখে যাবে। এই নাইট্রোজেনটার আবার 5টা, এই ম্যাগনেসিয়ামটার আবার দুটো, এই ম্যাগনেসিয়ামটার আবার দুটো। আচ্ছা এটাকে না একটু চেঞ্জ করব আমি, কীরকম চেঞ্জ করব, চেঞ্জ বলতে সেরকম কিছু না, এই যে ইলেকট্রনটা এখানে দিয়েছি এটা এখানে দেবো না, এটা এখানে দেবো, এটা এখানে দেবো না, সেরকমভাবে এখানেও এটা এখানে দেবো না, কোথায় দেবো, এটাকে তলায় দিয়ে দিই, ঠিক আছে। কেন করছি দেখো,
ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে দুটো ইলেকট্রন, ও দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে কোথায় গেল? এই নাইট্রোজেনের মধ্যে গেল। স্যার নাইট্রোজেনগুলো তিনটে করে ইলেকট্রন নিতে চাইছে, কটা ইলেকট্রন পেলো ওই নাইট্রোজেনটা? দুটো পেয়েছে। কেন এই ম্যাগনেসিয়ামটাও দেবে না? ও তাহলে স্যার তিনটে পেয়ে গেল এটা। ভেরি গুড। টকিং অ্যাবাউট দিস নাইট্রোজেন অ্যাটম, তিনটে দরকার, 1 2 3। এই অ্যারোগুলো খুব জরুরি, এগুলো ওরা দেখতে চাইবে। তাহলে কি হলো? তাহলে স্যার ম্যাগনেসিয়ামগুলো যদি দুটো করে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ম্যাগনেসিয়ামগুলো তৈরি করছে Mg2+ আয়ন। কিন্তু স্যার এরকম Mg কটা হবে? একটা, দুটো, তিনটে, তিনখানা আমরা Mg2+ পাবো। ভালো কথা। প্লাস দুখানা নাইট্রোজেন রয়েছে, ওরা তিনটে করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে N উপরে 3- আয়ন কটা তৈরি হচ্ছে? দুখানা। ঠিক আছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8, আর নাইট্রোজেনের হচ্ছে 2,8, এটাও 2,8 হয়ে গেছে। মানে ম্যাগনেসিয়াম 2+ আয়ন আর নাইট্রোজেন 3- আয়ন। এবার যখন এইগুলোকে ফাইনালি কম্বাইন করবে, তো তিনটে ম্যাগনেসিয়াম আর দুটো নাইট্রোজেন দিয়ে তৈরি হবে Mg3N2, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম নাইট্রাইড কম্পাউন্ড। ম্যাগনেসিয়াম নাইট্রাইড কম্পাউন্ড। ঠিক আছে। আচ্ছা, এরকম আরেকটা কি হতে পারে? ধরো তোমাদেরকে বললাম Al2O3, যেটাকে আমরা বলি অ্যালুমিনা। ঠিক আছে। আর কেমিস্ট্রি ভাষায় বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। ফর্মেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড কিরমভাবে হবে? আই হোপ তোমরা ম্যাগনেসিয়াম নাইট্রেটটা বুঝতে পেরেছো। ম্যাগনেসিয়াম নাইট্রেট যে বুঝতে পারবে সে ওটাও বুঝে যাবে। 4 নম্বর, ফর্মেশন অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। আমাদের যেরকম বাড়িতে নিক নেম আছে, এটারও একটা নিক নেম বলতে পারো, বা কমার্শিয়াল নেম বা কমন নেম বলতে পারো, অ্যালুমিনা, Al2O3। ঠিক আছে। এখন অ্যালুমিনিয়াম হচ্ছে 13। ঠিক আছে। ইট ফলোজ নিয়ন 2,8,3। তাহলে নিজেরাই লাস্ট ছেলে তিনটে ইলেকট্রনকে বার করে দিতে চায়, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি কত হবে? 3 হবে। অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন তো 2,6, তাহলে ও তো দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করবে কি? O2- আয়ন, বিকজ ইট ফলোজ নিয়ন, ইট অলসো ফলোজ নিয়ন। তো আমি তোমাদের বলেছিলাম একটু আগেই যে দুটোর মধ্যে দেখবে, মানে যে দুটো এলিমেন্ট দিয়ে কম্পাউন্ড তৈরি হয়েছে তার মধ্যে দেখবে কে নাম্বারে বেশি আছে। যেমন স্যার এখানে অক্সিজেন তিনখানা আছে, আগেরটায় ম্যাগনেসিয়াম তিনটে ছিল, তাই ম্যাগনেসিয়াম দিয়ে শুরু করেছিলাম। যে বেশি থাকবে তাকে দিয়ে শুরু করবে। তিনখানা অক্সিজেন আছে, ওকে আগে লেখো, তারপর অল্টারনেটিভলি লিখতে থাকবে অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, দ্যাটস ইট। এবার ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছি। অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 6টা। 1 2 নো 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 সরি 1 2 3 4 5 6। কেন বলো তো? কারণ এখানে ইলেকট্রন ঢুকবে, তাই জন্য জায়গা রাখলাম। অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে 3টে, তাহলে 1 2 3। এই অক্সিজেনটারও 1 2 3 4 5 6। এই অ্যালুমিনিয়ামটারও 3টে, 1 2 3। এটারে 1 2 3 4 5 6। ভালো কথা। কি হবে? অক্সিজেনগুলো দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, আর অ্যালুমিনিয়ামগুলো তিনটে করে ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে এই অ্যালুমিনিয়ামটা এদিকে দুটো ইলেকট্রন দিল এই অক্সিজেনটাকে, এই অক্সিজেনটা কমপ্লিট। কিন্তু এই অ্যালুমিনিয়ামটা এখনও কমপ্লিট না, ওকে এখনও একটা ইলেকট্রন দিতে হবে। কাকে দেবে? এই অক্সিজেনটাকে দেবে। এই অক্সিজেনটা কি স্টেবল হয়েছে? না স্যার, এখনও ওর একটা দরকার। কোথা থেকে পাবে? এটার থেকে পাবে। তাহলে এই অক্সিজেনটাও কমপ্লিট। এই অ্যালুমিনিয়ামটাকে কমপ্লিট না, কিন্তু এই অ্যালুমিনিয়ামটা কমপ্লিট। তিনটেই ছেড়ে দিয়েছে, কিন্তু এই তিনটের মধ্যে এখনও একটা ছেড়েছে, এখনও দুটোর বাকি রয়েছে। একটা এইটা, আর একটা এইটা। তাহলে এই অক্সিজেনটা কমপ্লিট হয়ে গেল, এই অ্যালুমিনিয়ামটাও কমপ্লিট হয়ে গেল। যে অ্যালুমিনিয়ামগুলো তিনটে করে ইলেকট্রন ছেড়েছে সেগুলো তৈরি করছে Al3+ আয়ন। Al3+ আয়ন কটা? এরকম দুখানা আছে অ্যালুমিনিয়াম। প্লাস যে অক্সিজেনগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে দুটো করে, তারা O2- আয়ন তৈরি করেছে, এরকম কটা আছে? 3টে। তাহলে দুখানা Al3+ আর তিনখানা O2-। এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে কি হবে না প্লাস মাইনাস চার্জের মধ্যে? হ্যাঁ হবে। অ্যাট্রাকশন হয়ে
দুখানা এল আর তিনটে অক্সিজেন গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে লিখবো কি Al2O3, Al2O3। আর অনেকে বলে এটা নিউট্রাল কেন হচ্ছে, আরে ভাই একটা অ্যালুমিনিয়াম হচ্ছে +3, দুখানা আছে তাহলে টোটাল কত হবে 2 × +3 মানে +6। অক্সিজেন তিনখানা আছে, প্রত্যেকটা অক্সিজেন -2 করে আছে তিনখানা, তাহলে 3 × -2 মানে কত হবে -6, তাহলে +6 -6 কম্বাইন্ড হয়ে 0 হয়ে যাবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য ফর্মেশন অফ Al2O3। তাহলে আমি জানি না তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না, মানুষের মধ্যে একটা কনফিউশন খুব কাজ করে যে স্যার কোথায় কোভ্যালেন্ট বন্ড হবে আর কোথায় আয়নিক বন্ড হবে না, বুঝবো কী করে। এখনও যদিও তোমাদের আমি কোভ্যালেন্ট বন্ড করাইনি, বাট কোভ্যালেন্ট বন্ড করানোর আগেই একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে খেয়াল রাখবে যে কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে একটা এলিমেন্টকে ইলেকট্রন ছেড়ে স্টেবল হতে হয়, আরেকটা এলিমেন্টকে ইলেকট্রন নিয়ে স্টেবল হতে হয়। কি বললাম? যে কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে একটা এলিমেন্টকে ইলেকট্রন ছেড়ে স্টেবল হতে হয়, আরেকটা এলিমেন্টকে ইলেকট্রন নিয়ে স্টেবল হতে হয়, মানে একজন যে ইলেকট্রন ছাড়ছে সে ক্যাটায়ন তৈরি করছে, আরেকজন যে ইলেকট্রন নিচ্ছে সে অ্যানায়ন তৈরি করছে, ওদের মধ্যে অ্যাট্রাকশন হলে তবে আয়নিক বন্ড ফর্ম হবে। তাহলে ইন অর্ডার টু ফর্ম অ্যান আয়নিক বন্ড একটা অ্যাটমকে ইলেকট্রন ছাড়তে হবে আর একটা অ্যাটমকে ইলেকট্রন নিতে হবে, আদারওয়াইজ কোনো দিন আয়নিক বন্ড হবে না। যদি এরকম হয় স্যার যে দুখানা এলিমেন্ট ইলেকট্রন ছাড়বে, হবে না, বা স্যার দুটো অ্যাটমই ইলেকট্রন নেবে, হবে না, একজনকে ছাড়তে হবে একজনকে নিতে হবে, দেন অনলি ইট ইজ পসিবল, আদারওয়াইজ নট। ক্লিয়ার? যে কটা এক্সাম্পল করালাম। Yes, sir. ওকে, আচ্ছা হেডিং দাও কন্ডিশনস। দেখো কন্ডিশনস ফর দ্য ফর্মেশন অফ আয়নিক কম্পাউন্ডস। কন্ডিশনস for the formation of ionic compounds. Condition for the formation of ionic compounds. ঠিক আছে, কি কি পয়েন্ট আছে দেখো। নাম্বার ওয়ান লিখে রাখো, নাম্বার অফ ভ্যালেন্ট ইলেকট্রনস, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। স্যার ভ্যালেন্স ইলেকট্রনস মানে ওই যে লাস্ট ছেলে যে ইলেকট্রনগুলো থাকে ওগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রনস, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস শুড বি 1, 2 or 3, should be 1, 2 or 3 for the electropositive element, 1, 2 or 3 হতে হবে for electropositive element, and 5, 6 or 7 for the electronegative element. ইলেকট্রোপজিটিভ মানে কি? যারা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করে তাদেরকে বলা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভ কারা? যারা ইলেকট্রন গেইন করে অ্যানায়ন তৈরি করে, দোজ আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস, ঠিক আছে। তো ইলেকট্রোপজিটিভ এলিমেন্টগুলো লাস্ট ছেলে যেন 1, 2, 3 ইলেকট্রন থাকে, আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো যেন লাস্ট ছেলে 5, 6 or 7 ইলেকট্রন থাকে। দ্যাটস দ্য ফার্স্ট কন্ডিশন। স্যার বলো স্যার এই ফার্স্ট পয়েন্টটা একবার রিপিট করবেন? কি বলছিলাম, মানে যা লিখছি তাড়াতাড়ি করে লেখো, আমার আরবিটারি বলছি তো ভুলে যাবো। কি বলছিলাম? দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস শুড বি 1, 2 or 3, 1, 2 or 3 for electropositive elements and 5, 6 or 7 for electronegative elements. লাস্ট সেলে ইলেকট্রন যেন আইদার 1, 2, 3 থাকে আর 5, 6, 7 থাকে, এরকম। Number 2, the participating elements should have the difference in their electronegative character.
the participating elements have the difference in their electronegative character. স্যার এটার মানে কি? দেখো, আজকে আমি যদি ইলেকট্রন ছেড়ে স্টেবল হতে চাই তাহলে আমি ইলেকট্রোনেগেটিভ নই, আমি ইলেকট্রোপজিটিভ। যদি আমি ইলেকট্রন নিয়ে স্টেবল হতে চাই তাহলে আমি ইলেকট্রোপজিটিভ নই, আমি ইলেকট্রোনেগেটিভ। এবার আজকে ধরে নাও আমরা দুজন বন্ডিং করছি, দুজনেই ইলেকট্রোনেগেটিভ, দুজনেরই স্টেবল হওয়ার জন্য দুটো ইলেকট্রন দরকার, তো দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে ওদের মধ্যে আয়নিক বন্ড জীবনে হবে? আমি কি বললাম, আয়নিক বন্ড হওয়ার জন্য একজনকে ইলেকট্রন নিতে হবে, আরেকজনকে ইলেকট্রন ছাড়তে হবে, দ্যাটস ইট। পয়েন্ট নাম্বার 3, কন্ডিশন নাম্বার 3। Sir, sir, এই point number 2টা the participating element should have difference in. তুমি শুনতে পাচ্ছ না নাকি? অসুবিধা হচ্ছে কিছু? নেটের প্রবলেম হচ্ছে? স্যার কেটে যাচ্ছিল। তাহলে একবার তাড়াতাড়ি করে রিজয়েন করে নাও, যখনই কেটে যাবে সঙ্গে সঙ্গে রিজয়েন করবে। আচ্ছা, তো কি বলছিলাম? দ্য পার্টিসিপেটিং এলিমেন্টস শুড হ্যাভ দ্য ডিফারেন্স ইন দেয়ার ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার, শুড হ্যাভ দ্য ডিফারেন্স ইন দেয়ার ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার। আচ্ছা, থার্ড পয়েন্ট একটা জিনিস বলে রাখি, যে এলিমেন্টটা ক্যাটায়ন তৈরি করছে তার অ্যাটমিক সাইজটা একটু বড় হলে ভালো হয়। তোমাদের যদি মনে থাকে সোডিয়াম আর ক্লোরিনটা যখন আমি এঁকেছিলাম, সোডিয়ামের সাইজটা একটু বড় ছিল, ক্লোরিনের সাইজটা একটু ছোট ছিল, যদি মনে থাকে। এর কারণ কি একটু পরে তোমাদের সেটা করানো হবে। পোলারাইজিবিলিটি বলে একটা টপিক আছে, সেখানে তোমরা বুঝতে পারবে যে কেন এটা, ঠিক আছে? সেটা লিখে রাখো। দ্য এলিমেন্ট ফর্মিং দ্য ক্যাটায়ন should be bigger in size as compared to the element forming cation should be bigger in size as compared to that of the element forming the anion. তাহলে যে অ্যানায়ন তৈরি করছে তার থেকে যেন ক্যাটায়ন যে তৈরি করছে তার সাইজটা যেন বড় হয়। ফোর্থ পয়েন্ট নাম্বার 4, the ionization potential or ionization enthalpy, এগুলো কি স্যার? ঠান্ডা মাথা রাখো, সব হয়ে যাবে, সব বোঝাবো আমি। or ionization enthalpy of the element forming cation, the ionization potential or ionization enthalpy of the element forming cation should be low, should be very low. Fifth point, the formation of an ionic compound depends on the lattice energy, depends on the lattice energy. স্যার ল্যাটিস এনার্জি কি? এটাও করাবো, এই দুটো টার্ম আমি তোমাদেরকে শেখাবো। উইথ ইনক্রিজ ইন ল্যাটিস এনার্জি, লিখে রাখো, উইথ ইনক্রিজ ইন ল্যাটিস এনার্জি the tendency to form
ionic compounds increases. The tendency to form ionic compounds increases. The tendency to form ionic compound increases. ঠিক আছে, মুসলাম আমাকে বলো আয়নিক বন্ড থেকে তোমাদের কোনো ডাউট আছে আদার দেন দিস টু টপিকস? একটা হচ্ছে তোমাদের আয়নাইজেশন এনথালপি আর একটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এই দুটো বাদে তোমাদের কোনো ডাউট আছে কি? No, sir. না স্যার। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট টপিক, হেডিং দাও। তাহলে স্যার আমাদের এই এত কন্ডিশন কি মনে রাখতে হবে? না, এত কন্ডিশন না তোমরা মনে রাখতে পারবে না তোমাদের। আরে মনে রাখতে হবে মানে কি, মনে তো রাখতেই হবে, কিন্তু আমি বলতে চাইছি কোনো একটা কম্পাউন্ড ফর্ম করার সময় কি এত কিছু মনে রাখতে হবে? নো স্যার। তখন তাহলে স্যার কী করব? তখন শুধু তোমাদের একটা কথাই মনে রাখতে হবে, যদি দেখছো একটা এলিমেন্ট ইলেকট্রন ছেড়ে স্টেবল হচ্ছে আর একটা এলিমেন্ট ইলেকট্রন নিয়ে স্টেবল হচ্ছে, ইট উইল বি আয়নিক বন্ড। আদারওয়াইজ অন্য কোনো বন্ড হবে, কী হবে দেখা যাক। চলো নেক্সট হেডিং দাও, কোভ্যালেন্সি অর কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্সি অর কোভ্যালেন্ট বন্ডিং। তোমাদের আগে থাকতেই আমি একটা কথা বলে রাখছি, কোভ্যালেন্সি অর কোভ্যালেন্ট বন্ডিং আগে থাকতেই একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো এই যে একটু আগে বলছি বারবার করে যে কোনো একটা কম্পাউন্ডে দুটো এলিমেন্টের একটা এলিমেন্ট যদি ইলেকট্রন ছেড়ে স্টেবল হয় আর একটা এলিমেন্ট যদি ইলেকট্রন নিয়ে স্টেবল হয়, তাহলে ওদের মধ্যে আয়নিক বন্ড হবে। বাট যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে দুটো এলিমেন্টই ইলেকট্রন ছেড়ে বা দুটো ইলেকট্রন নিয়ে, ছেড়ে নয়, যদি দেখছো দুটো এলিমেন্টই ইলেকট্রন নিয়ে স্টেবল হতে চাইছে, তাহলে ওদের মধ্যে কোনো দিন আয়নিক বন্ড হতে পারে না স্যার। কী করে হবে? দুজনেই ইলেকট্রন চাইছে, তাহলে ওদের মধ্যে কখনো আয়নিক বন্ড হতে পারে না। তখন ওদের মধ্যে যেটা হবে, দ্যাট উইল বি নোন অ্যাজ কোভ্যালেন্ট বন্ডিং। বুঝতে পারলাম? তখন ওদের মধ্যে যে বন্ডিংটা হবে সেটাকে বলা হবে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং কটা হবে সেটা ডিপেন্ড করছে এই কোভ্যালেন্সির উপরে। যেমন আয়নিক বন্ড জিনিসটা যেমন ডিপেন্ড করছিল ওই ইলেকট্রোভ্যালেন্সির উপরে। কীভাবে ডিপেন্ড করছিল? ধরো সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি ওয়ান, ঠিক আছে, তাহলে সোডিয়াম একটাই প্লাস তৈরি করছিল। ক্লোরিনের ইলেকট্রোভ্যালেন্সি ওয়ান, ক্লোরিন একটাই -1 চার্জ তৈরি করছিল। ম্যাগনেসিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি টু, ও একটাই 2+ আয়ন তৈরি করছিল। সেরকম ওটা একটাই ইলেকট্রোভ্যালেন্সি টু, তাই ওর চার্জটা 2+ হচ্ছিল। সেরকমভাবে কোভ্যালেন্সির উপর ডিপেন্ড করবে কোনো একটা এলিমেন্ট কতগুলো কোভ্যালেন্ট বন্ড করতে পারবে বা পারবে না। তো এত কিছু বলানোর আগে তোমাদের ডিরেক্টলি কোভ্যালেন্সিটা শিখিয়ে দিতে, কী করে কোভ্যালেন্সি বার করতে হয়। আগে একটু বাচ্চাবেলার মতো করে শেখাই, তারপরে বড়োবেলার মতো করে শিখবো কোভ্যালেন্সি। দেখো হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম হয়? 1। লিথিয়ামের কীরকম হয়? 2,1। বেরিলিয়ামের কীরকম হয়? 2,2। বোরনের কীরকম হয়? 2,3। কার্বনের কীরকম হয়? 2,4। নাইট্রোজেনের কীরকম হয়? 2,5। অক্সিজেনের কীরকম হয়? 2,6। ফ্লুরিনের কীরকম হয়? 2,7। সোডিয়ামের কীরকম হয়? 2,8,1। ম্যাগনেসিয়ামের কীরকম হয়? 2,8,2। ঠিক আছে। এখন স্যার কোভ্যালেন্সি কী করে বার করতে হয়? মনে রাখবে, লাস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রনস চেক করতে হয়। লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকবে, দ্যাট নাম্বার উইল বি নোন অ্যাজ কোভ্যালেন্সি অফ দ্যাট এলিমেন্ট। যেমন স্যার এখানে হাইড্রোজেনের একটাই শেল, ওটাই ওর লাস্ট শেল, ওটাই ওর ফার্স্ট শেল, তাহলে কোভ্যালেন্সি কত হবে? হাইড্রোজেনের জন্য কোভ্যালেন্সি হবে হচ্ছে 1। লিথিয়ামের কথা যদি দেখো, লাস্ট শেলে কটা ইলেকট্রন? স্যার একটা, তাহলে কোভ্যালেন্সি হবে
কোভ্যালেন্সি হবে 1। বেরিলিয়াম লাস্ট শেলে স্যার দুটো ইলেকট্রন, তাহলে কোভ্যালেন্সি হবে 2। বোরন লাস্ট শেলে তিনটে ইলেকট্রন, তাহলে কোভ্যালেন্সি হবে 3। কার্বন লাস্ট শেলে ইলেকট্রন হচ্ছে 4টে, কোভ্যালেন্সি হবে 4টে। নাইট্রোজেন লাস্ট শেলে ইলেকট্রন হচ্ছে 5টা, তাহলে কোভ্যালেন্সি সরি হ্যাঁ কোভ্যালেন্সি হবে 5টা। নো, দিস ইজ রং, দিস ইজ রং। ওয়াই রং? Because generally covalency of an element do not exceed 4. Covalency of any element doesn't exceed 4. 4 কে exceed করতে পারে না, ম্যাক্সিমাম 4ই হয় ওর। তো সেখানে 5 হয়ে গেছে, যে হবে না। কি করতে হবে তখন? দেন ইউ হ্যাভ টু সাবট্র্যাক্ট ইট ফ্রম 8। দেন ইউ হ্যাভ টু সাবট্র্যাক্ট ইট ফ্রম 8। তো 8,5 কত হয়ে যাবে? 3। ঠিক আছে। অক্সিজেনের জন্য কত হবে? অক্সিজেনের কোভ্যালেন্সি হবে হচ্ছে, কটা ইলেকট্রন আছে? 6টা, তাহলে 8 - 6 কত হবে? 2। ফ্লুরিনের কত হবে কোভ্যালেন্সি? ফ্লুরিনের হবে 8,7 1। শালিনী, সোডিয়ামের যদি কোভ্যালেন্সি থাকতো, হাইপোথেটিক্যাল ব্যাপার, কারণ সোডিয়ামের কোভ্যালেন্সি হয় না, সোডিয়ামের ইলেকট্রোভ্যালেন্সি হয়। যদি সোডিয়ামের থাকতো তাহলে সোডিয়ামের কত হতো কোভ্যালেন্সিটা? স্যার 1। 1। যদিও তোমাদের বলে রাখি, সোডিয়ামের কিন্তু কোভ্যালেন্সি হয় না, এটা মনে রেখো কিন্তু, মানে যা শেখাতে হয় তাই শিখিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়ামের কত হতো? 2। এরমভাবে আমরা কিন্তু করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে, মানে নাম্বার অফ ইলেকট্রন লাস্ট শেলে যদি 4 বা মানে 4-এর যদি বেশি হয়ে যায় তাহলে 8 থেকে সাবট্র্যাক্ট করতে হয়। ভালো কথা। স্যার এটা তো ছোটোবেলার মতো ছিল, বড়োবেলায় মানে আমাদের বড় হয়ে কি কোনো অ্যাডিশান আছে? হ্যাঁ আছে একটু, কাইন্ড অফ। নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লুরিন হচ্ছে 9। সত্যি কথা বলতে দেখো, আমি আবারও বলছি, সোডিয়াম ম্যাগনেসিয়ামের তো কোভ্যালেন্সি হয় না, তাই বার করাটা উচিত নয় আমাদের। ঠিক আছে। হাইড্রোজেন, লিথিয়াম, হাইড্রোজেন কি জানো? 1, তাই তো। ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 1s1। লিথিয়াম কীরকম হয়? 1s2, 2s1, কারণ দিস ইজ 3। এখন যদি আমি এটার বক্স ডায়াগ্রাম ড্র করি, বক্স ডায়াগ্রাম যদি ড্র করি, 1sটা কীরকম দেখতে? এই একটা ইলেকট্রন। যদি আমি লিথিয়ামের বক্স ডায়াগ্রাম ড্র করি, কোনটা? শুধু লাস্ট শেলেরটা ড্র করবে। লাস্ট শেল বলতে এখানে কী সাবশেল রয়েছে? 2s রয়েছে, 2s1। আমি যদি নাইট্রোজেনেরটা করি, নাইট্রোজেন কী হবে? 1s2, 2s2, 2p3। আমি যদি লাস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করি, লাস্ট শেলটা হচ্ছে 2s2 আর 2p3। যদি অক্সিজেনটাকে ড্র করি, 1s2, 2s2, 2p4, কীরকম হয়ে যাবে? 2s এ দুটো, আর 2pতে 4টে। ওয়ান এস টু, 2s2, 2p4, 1s2, 2s2, 2p3। এবার দেখো এগুলো কী করে কোভ্যালেন্সি বার করতে হয়। দ্য মডার্ন ডেফিনেশন অফ কোভ্যালেন্সি বা মডার্ন ওয়ে টু ক্যালকুলেট দ্য কোভ্যালেন্সি অফ এনি এলিমেন্ট। হাউ টু ক্যালকুলেট ইট? স্যার আমরা চেক করব যে কোনো একটা এলিমেন্টের লাস্ট শেলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা রয়েছে। স্যার পেয়ার্ড ইলেকট্রন মানে এ দেখো, এই দুখানা বসে রয়েছে, এই দুখানা বসে রয়েছে, এগুলো সব পেয়ার্ড। আমরা দেখবো আনপেয়ার্ড কটা আছে। স্যার এখানে তো এটা আনপেয়ার্ড, কেউ তো নেই ওর সঙ্গে, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন একটা, তাহলে কোভ্যালেন্সি একটা হবে, কোভ্যালেন্সি 1। লিথিয়াম
স্যার এটা আনপেয়ার তো, কোভ্যালেন্সি 1, চেক করে দেখো 1-1ই এসছিল। নাইট্রোজেন, অরিত্র, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? স্যার তিনটে। এইটা, এইটা আর এইটা, সো কোভ্যালেন্সি উইল বি 3। অক্সিজেন, ধ্রুবজ্যোতি, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে অক্সিজেনে? স্যার দুটো। এইটা আর এইটা, তাহলে কোভ্যালেন্সি হবে 2। 2। ফ্লুরিন, ফ্লুরিনের কোভ্যালেন্সি কত হবে? ফ্লুরিনে স্যার একটাই 1। রয়েছে আনপেয়ার, তাহলে এটা 1 হবে, লাইক দিস। দেখো এখানে ম্যাচ করে গেছে এগুলোর সঙ্গে, ছোটোবেলায় যেভাবে বার করেছিলাম ম্যাচ করে গেছে। নাইট্রোজেনের 3 এসছে, অক্সিজেনের 2 এসছে, ফ্লুরিনের 1 এসছে, সোডিয়ামের 1 এসছে, ম্যাগনেসিয়ামের, সোডিয়াম তো আমরা করিনি, করলে চলে আসবে, বাট করছি না কেন বলো তো? বিকজ সোডিয়াম ম্যাগনেসিয়াম তো কোভ্যালেন্সি দেখায় না জেনারেলি, ওরা তো ইলেকট্রোভ্যালেন্সি দেখায়, ওই জন্য করছি না। স্যার মাঝখানে এগুলো গ্যাপ কেন? এই বেরিলিয়াম, বোরন, কার্বন, কেন গ্যাপ দেখবে? শালিনী, বেরিলিয়ামে 1:2:2, আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে গো? স্যার একটাও নেই। তাহলে কোভ্যালেন্সি 0 হওয়া উচিত। বোরনে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটা, তাহলে কোভ্যালেন্সি কত হওয়া উচিত? 1। 1 কার্বনে কোভ্যালেন্সি কত হওয়া উচিত? দুটো আনপেয়ার দেখতে পাচ্ছি, তাহলে হওয়া উচিত 2। যেই কারণে বেরিলিয়াম, বোরন আর কার্বনকে আমি তখন লিখিনি, যাতে প্রথমেই আমাদের কনফিউশন তৈরি না হয়ে যায়। সেই জন্য এই তিনটেকে ব্লক করে রাখো, এই তিনটেকে ব্লক করে রাখো। কেন স্যার এরকমটা হলো একটু বাদে শিখবো আমরা কেন এরকম হলো। এই বেরিলিয়াম, বোরন আর কার্বন নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন করে এই তিনটে এলিমেন্টের কোভ্যালেন্সি বার করা যায় না। তাহলে এদের জন্য স্যার কী কায়দা করতে হয় একটু বাদে শিখছি আমরা, জাস্ট একটু বাদেই শিখবো। এত অবধি কি তোমাদের কাছে ক্লিয়ার যে হাউ টু ক্যালকুলেট দ্য কোভ্যালেন্সি? ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবার আমরা ঠিক আগের মতো যেভাবে আমরা সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে দেখেছিলাম এইভাবে দেখবো যে কী করে এখানে কোভ্যালেন্ট বন্ডিংটা হচ্ছে। মুছে দিচ্ছি আমি, খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। যেমন তোমাদেরকে একটা কথা বলি আমি, অনেকের মধ্যে না একটা, আচ্ছা বলো তো শালিনী, বলো HCl কি আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড? HCl আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড, কি মনে হয়? স্যার আয়নিক। আচ্ছা আয়নিক কম্পাউন্ড। আচ্ছা তোমাদেরকে আমি যে আয়নিক কম্পাউন্ড হবে তার আমি রুলটা কি বলেছি মনে আছে তো? রুলটা বলেছি যেখানে একটা এলিমেন্ট ইলেকট্রন ছেড়ে স্টেবল হবে, আরেকটা কি বলছি, একটা এলিমেন্ট ইলেকট্রন ছেড়ে স্টেবল হবে মানে সে ক্যাটায়ন তৈরি করবে, আরেকটা এলিমেন্ট ইলেকট্রন নিয়ে অ্যানায়ন হয়ে স্টেবল হবে, ঠিক আছে? এবার টক অ্যাবাউট HCl, লেটস টক অ্যাবাউট HCl। স্যার হাইড্রোজেন ফলোজ ডুপ্লেট রুল। ওর কাছে একটা ইলেকট্রন থাকে, ও আর কারুর থেকে একটা ইলেকট্রন চেয়ে, অন্য কারুর থেকে একটা ইলেকট্রন চেয়ে নিজের লাস্ট শেলে দুটো ইলেকট্রন করে ও স্টেবল হতে চায়। তার মানে একটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার, এখানে কিন্তু একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন নিয়ে স্টেবল হচ্ছে। নাও লেটস টক অ্যাবাউট ক্লোরিন। ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন।
ইট ফলোজ আর্গন, সেই জন্য ক্লোরিনও বাইরে কারুর থেকে একটা ইলেকট্রন নিয়ে তবে স্টেবল হয়, ঠিক আছে? হাইড্রোজেন যেরকম একটা ইলেকট্রন নিয়ে স্টেবল হলো, ক্লোরিনে কিন্তু কারুর না কারুর থেকে একটা ইলেকট্রন নিয়ে তবেই স্টেবল হচ্ছে। ধ্রুবজ্যোতি, হাইড্রোজেনও দেখতে পাচ্ছি ডুপ্লেট রুল দেখাচ্ছে, মানে একটা ইলেকট্রন নিয়ে স্টেবল হচ্ছে। ক্লোরিনও অক্টেট রুলের জন্য একটা ইলেকট্রন নিয়ে স্টেবল হতে চাইছে, তো দুজনেই তো এখানে ইলেকট্রন নিতে চাইছে, এরা কি আয়নিক বন্ড হতে পারে? না স্যার। দ্যাটস ইট শালিনীটা মনে রেখো, তুমি বলে না, এটা আমাদের 99% ছেলে মেয়েদের আমাদের এটাই টেন্ডেন্সি, তোমাদের সময় আমারও এটাই টেন্ডেন্সি ছিল। আচ্ছা HCl তো ভাঙে H+Cl- ছোটোবেলা থেকে দেখছি, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে, তার মানেই স্যার ওটা আয়নিক কম্পাউন্ড না। H+Cl- তৈরি করছে, ওটা হচ্ছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট, যেটা তোমাদের পড়াবো আমি। বাট HCl কম্পাউন্ডটা কিন্তু একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, অ্যান্ড হাউ টু রিমেম্বার দ্যাট, ওই একটাই কনসেপ্ট, আয়নিক বন্ড তৈরি করতে গেলে একটা ইলেকট্রন ছাড়তে হবে, একটা ইলেকট্রন নিতে হবে। বাট HCl কী হয়, হাইড্রোজেনও ইলেকট্রন চাইছে, ক্লোরিনও ইলেকট্রন চাইছে, কারণ হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন দরকার টু কমপ্লিট ইট ডুপ্লেট, আর ক্লোরিনেরও একটা ইলেকট্রন দরকার টু কমপ্লিট ইটস অক্টেট। তার মানে ইট ক্যান নেভার বি অ্যান আয়নিক বন্ড, ইট শুড বি আ কোভ্যালেন্ট বন্ড। তো সেটা আমরা কী করে, Okay, sir. ওকে তো আমরা কী করে করবো? প্রথমে ধরে লিখছি ফরমেশন অফ কী দিয়ে করাই, ফরমেশন অফ HCl, এটা দিয়ে করানো হোক, ফরমেশন অফ HCl। এবার শুধু যে HCl দিয়ে দেখাতে হতো, অন্য অন্য কিছু তো দেখাতে পারতাম, O2Cl2 দিয়েও দেখাতে পারতাম। দেখা যাক ফরমেশন অফ HCl। সো দিস ইজ হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস আর একটাই শেল, হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস একটাই শেল, ভালো কথা। And this is chlorine. ক্লোরিনের লাস্ট সেলে 7টা ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেনের লাস্ট সেলে একটা ইলেকট্রন রয়েছে, ভালো কথা। তো ইট ইজ অনলি 1, হাইড্রোজেন ইজ 1, আর ক্লোরিনটা হচ্ছে 2,8,7, দিস ইজ ক্লোরিন অ্যান্ড দিস ইজ হাইড্রোজেন। এবার ব্যাপারটা হলো যে আগের কেসগুলোতে কী ছিল, যেমন ধরো NaCl এর কথা যদি বলি, একজন ইলেকট্রন ছাড়ছিল, একজন ইলেকট্রন নিচ্ছিল। এখানে হাইড্রোজেনও বলছে যে আমি ইলেকট্রন ছাড়তে পারবো না, আমার একটা ইলেকট্রন দরকার টু কমপ্লিট মাই ডুপ্লেট, কারণ ও নিজের লাস্ট সেলে দুটো রাখতে চায়। আর ক্লোরিন বলছে আমিও ছাড়তে পারবো না, আমার লাস্ট সেলে আরেকটা ইলেকট্রন প্রয়োজন, আমারও লাস্ট সেলে একটা ইলেকট্রন প্রয়োজন টু বি স্টেবল। তো বলছে এটার একটাই উপায় হতে পারে, তুইও কাছাকাছি আয়, আমিও কাছাকাছি আসি, আসলে কী লাভটা হবে, কী লাভ হবে, দেখা যাক কী লাভ হয়। কিছু বুঝলে কি হলো? দেখো, হাইড্রোজেন আর ক্লোরিনের লাস্ট শেলটা একটা সার্টেন পোর্শনে এমনভাবে মার্জ করে গেল, মনে হচ্ছে এই যে দুটো ইলেকট্রন রয়েছে, এই দুটো ইলেকট্রন যেন এই হাইড্রোজেন আর ক্লোরিন দুজনের জন্য কমন হয়ে গেছে। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি এই হাইড্রোজেনটাতে কটা ইলেকট্রন, স্যার হাইড্রোজেনটা হচ্ছে এতটা। কটা ইলেকট্রন রয়েছে ওর মধ্যে, স্যার দুটো রয়েছে। তো হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট করে ফেলেছে। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট ক্লোরিন, ঠিক আছে, যদি আমি ক্লোরিনের কথা বলি, স্যার ক্লোরিনটা তো এতটা। কটা ইলেকট্রন লাস্ট সেলে, 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে ক্লোরিন নিজের প্রয়োজনে হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে ইউজ করছে, আবার হাইড্রোজেনও নিজের প্রয়োজনে ক্লোরিনের ওই ইলেকট্রনটাকে ইউজ করছে।
তো ইন দিস কেস এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনের একটা ক্লোরিনের একটা দুজনের জন্যই কমন হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট হাইড্রোজেনের এখন লাস্ট শেলে নাকি দুটো ইলেকট্রন, ক্লোরিনের লাস্ট শেলে নাকি 8টা ইলেকট্রন, মানে নিজেদের মধ্যে কি করলো, এটাকে বলে মিউচুয়াল শেয়ারিং। তাই কোভ্যালেন্ট বন্ডটা হয় হচ্ছে অন দ্য বেসিস অফ মিউচুয়াল শেয়ারিং, অন দ্য বেসিস অফ মিউচুয়াল শেয়ারিং। তোমরা কি বুঝতে পারলে এখানে কি হলো এটা? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে ওকে, ছবিটা আঁকো তাড়াতাড়ি করে। হয়ে গেছে? Yes, sir. আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল কি হতে পারে? এরকম আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরো বললাম অক্সিজেন। সো অক্সিজেন ইজ 2,6, মানে দুটো শেল থাকে ওখানে। দ্য ফার্স্ট শেল বা নিউক্লিয়াস, ফার্স্ট শেল, দ্য সেকেন্ড শেল। এখানেও নিউক্লিয়াস, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, দুটো সেমই, দুটোই অক্সিজেন। তো এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে ফার্স্ট শেলে দুটো ইলেকট্রন, এখানে লাস্ট শেলে 1 2 3 4 5। এটা খুব বুঝে শুনে করতে হবে জায়গাটা, ড্যাম। 1 2 3 4 5 6। এখানে 1 1 2 3 4 5 6। এটা লাস্ট শেলে 1 2। তো অক্সিজেন হচ্ছে 2,6, এখানে অক্সিজেনটা হচ্ছে 2,6। এরা কি বলবে? চল কাছাকাছি আসি। কারণ কি, বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করো। স্যার O2 এটা কি আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড এই মলিকিউলটা? অক্সিজেন, দুখানে অক্সিজেন, তো অক্সিজেনরা বলছে এই আমার ইলেকট্রন চাই। কটা করে ইলেকট্রন চাই? আমার লাস্ট শেলে 6টা ইলেকট্রন, তাহলে আমার দুটো করে ইলেকট্রন চাই। তো দুজনেই ইলেকট্রন চাইছে, ইট ক্যান নেভার বি অ্যান আয়নিক বন্ড। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডটা কী করে হবে তাহলে? কোভ্যালেন্ট বন্ডটা কী করে হবে? ধ্যাৎ।
চাপের এটা আঁকাটা, সত্যি এটা চাপের হয়ে যায়। দেখো এমনভাবে মার্চ করেছে যে এদের 4টে ইলেকট্রন ছিল, ঠিক বোঝা যাচ্ছে না এখানে, এই 4টে ইলেকট্রন ছিল 1 2 3 4, এখন 4টে একসঙ্গে কম্বাইন্ড হয়ে গেছে, 4টে একসঙ্গে কম্বাইন্ড হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফর্মেশন অফ O2, এইভাবে বন্ড ফর্মেশন হচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আম, হুম, আজকে এতটাই করালাম।